স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আজকে আমাদের অক্সিডেশন রিঅ্যাকশন থেকে হবে, ঠিক আছে? অক্সিডেশন রিঅ্যাকশন থেকে হবে। অক্সিডেশন বলছি আগের রিঅ্যাকশন, দিনের ক্লাসটা পাঠিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিয়েছি সব। ঠিক আছে। ও হ্যাঁ, দেখ, ঠিক আছে। আজকে আমরা করবো অক্সিডেশন রিঅ্যাকশনস নিয়ে, ঠিক আছে? অক্সিডেশন রিঅ্যাকশনস, অক্সিডেশন রিঅ্যাকশনের প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে টলেন্স টেস্ট, ঠিক আছে? অলরেডি এটা হয়তো তোরা স্কুলে করেছিস, ঠিক আছে? টলেন্স টেস্ট। আচ্ছা, টলেন্স টেস্ট কি বলে, কাদের মানে কি বুঝতে সাহায্য করে? মনে রাখবি টলেন্স টেস্ট অ্যালডিহাইডের প্রেজেন্সকে কনফার্ম করে, কনফার্ম করে। সেটা যে কোনো ধরনের অ্যালডিহাইড হতে পারে। এই কার ওখানে গান চলছে রে? ও সরি সরি, আরে আমার এখানে ভাষণ চলছে। বন্ধ কর মাইকটা। দেখ, যখন দরকার হবে মাইক খুলে কথা বলে নিবি। অ্যালডিহাইড এর প্রেজেন্স মানে কোনো কোথাও যদি কোনো একটা কম্পাউন্ডের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্স থাকে, অ্যালডিহাইড গ্রুপ মানে সি ডবল বন্ড ও এইচ, এই গ্রুপটা প্রেজেন্স থাকে, তা যদি আমি সেখানে টলেন্স টেস্ট করি তাহলে ওটা পজিটিভ রেজাল্ট দেবে। কিন্তু মনে রাখতে হবে কিটোনের জন্য কিন্তু ওটা কোনোদিনই পজিটিভ টেস্ট দেবে না, ঠিক আছে? শুধু অ্যালডিহাইড। এবার যে কোনো ধরনের অ্যালডিহাইড হতে পারে, অ্যারোমেটিক অ্যালডিহাইড। অ্যারোমেটিক অ্যালডিহাইড মানে অ্যালডিহাইড এর বেসিক ফর্মুলা কি? আর সি ডবল বন্ড ও এইচ। এই আরটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ। এই আর এর জায়গায় যদি একটা কোনো অ্যারোমেটিক রিংও থাকে, ঠিক আছে, তখনও কিন্তু এটা পজিটিভ টেস্ট দেবে, ঠিক আছে? সো ইট ইজ বেসিক্যালি আ টেস্ট টু ডিস্টিংগুইশ বিটুইন অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। বেসিক্যালি এটা একটা অ্যালডিহাইড মানে কার্বনিল গ্রুপের মধ্যে যে দুটো গ্রুপ মানে দুটো কার্বনিল গ্রুপের মধ্যে যে দুটো ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, তার মধ্যে ডিস্টিংগুইশ করতে, তার মধ্যে ডিস্টিংগুইশ করতে এই টলেন্স টেস্টটা ইউজ হয়, এই টলেন্স টেস্টটা ইউজ হয়ে থাকে। বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, অন ওয়ার্মিং অ্যান অ্যালডিহাইড উইথ ফ্রেশলি প্রিপেয়ার, এবার কীভাবে করতে হয় সেটা। অন ওয়ার্মিং, ওয়ার্মিং মানে হালকা গরম করতে হবে, অ্যান অ্যালডিহাইড উইথ ফ্রেশলি প্রিপেয়ার এইটা সব থেকে বেশি মাথায় রাখবি। এমন একটা রিয়েজেন্ট, টলেন্স রিয়েজেন্ট এমন একটা রিয়েজেন্ট, ওটাকে তুই বোতলের মধ্যে স্টোর করে রাখতে পারবি না, ঠিক আছে? হ্যাঁ, বোতলের মধ্যে স্টোর করে রাখা যায় না। তাহলে তোমাকে যখনই তুমি টলেন্স রিয়েজেন্ট তুমি টলেন্স টেস্ট পারফর্ম করবে, তোমাকে ফ্রেশলি টলেন্স রিয়েজেন্ট বানিয়ে নিতে হবে। তাই ফ্রেশলি প্রিপেয়ার্ড অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন, এইটা ভালো কথায় মাথায় রাখো, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন, এটাকেই বলে টলেন্স রিয়েজেন্ট, ঠিক আছে? অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন কীভাবে বানাতে হয়? সিলভার AgNO3 প্লাস NH4 হয়েছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উইথ সিলভার নাইট্রেট, ঠিক আছে? বোঝা যাচ্ছে না হ্যাঁ। স্ক্রিন? আচ্ছা, a bright silver mirror is produced due to the formation of formation of silver metal, ঠিক আছে? A bright silver mirror is produced due to the formation of silver metal. The aldehyde are oxidized to corresponding carboxylate anion and reaction occurs in alkaline medium, ঠিক আছে? তোকে এবার যদি যদি লিখতে চাস মানে কোনো ফর্মুলা দিয়ে লিখতে চাস এই অ্যামোনিকাল সিলভার নাইট্রেট, তুই AgNO3 প্লাস NH4OH এইভাবেও তোকে দিতে পারে, অথবা এই দুটো রিয়াক্ট করলে যে AgNH3 হোল টুয়াইস প্লাস এইভাবেও তোকে দিতে পারে। এ দেখ অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট, নাইট্রেট তো NO3 মাইনাস, তাহলে NO3 মাইনাসটা এইভাবে বাইন্ড থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার তোকে আমি আগে এটা একটা ছবি দেখিয়ে দিই, তাহলে তোদের আরো বুঝতে ভালো লাগবে। হচ্ছে সিলভার মিরর অফ টলেন্স টেস্ট। হ্যাঁ, ইমেজেস দেখ দেখ এরকম,
বুঝতে পারছিস? সিলভার মিররে কেমন প্রেসিপিটেট পড়েছে, হ্যাঁ এরকম হয় সিলভার মিরর প্রেসিপিটেশন। ঠিক আছে, দেখ আরও একটা ভালো ছবি যদি দেখতে চাস, এই দেখ সিলভার মিররের প্রেসিপিটেশন এরকম ছিল। এটা ছিল অ্যালডিহাইডটা, অ্যালডিহাইডের মধ্যে যেই টলেন্স রিয়েজেন্ট দিবি আর একটু গরম করবি, ওয়াটার বাথের মধ্যে গরম করতে হয় হালকা, তখন দেখ এরকম সিলভারের প্রেসিপিটেট করে একটা সিলভার মিরর তৈরি করে দেয়। বোঝা গেছে? হ্যাঁ তাহলে দেখ রিয়াকশনটা দেখ, আমি কি করলাম, আমি একটা অ্যালডিহাইড নিলাম, ঠিক আছে, অ্যালডিহাইড নিলাম, টলেন্স রিয়েজেন্ট দিয়ে টেস্ট করলাম, টলেন্স রিয়েজেন্টের মধ্যে রয়েছে এজি প্লাস, ঠিক আছে। এই টলেন্স রিজন থেকে প্রথমে দেখ এই যে আর সি ডাবল বন্ড ও, ঠিক আছে, এইচ, হ্যাঁ এটা রয়েছে, এইটা কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, আর সি ডাবল বন্ড ও, ও মাইনাসে কনভার্ট হয়ে যাচ্ছে, এইভাবে কনভার্ট হচ্ছে, ঠিক আছে, এইভাবে আচ্ছা কনভার্ট হ্যাঁ হচ্ছে, অক্সিজেন অ্যাড হচ্ছে, দেখ এই কার্বনটায় অক্সিজেন অ্যাড হচ্ছে, তাহলে এইটা কি হচ্ছে অক্সিডেশন, এটার কি হচ্ছে এই অ্যালডিহাইডটার কি হচ্ছে অক্সিডেশন। আর সিলভারের প্রেসিপিটেট পড়ছে মানে সিলভার জিরো মোডে চলে গেছে, সিলভারের অক্সিডেশন স্টেট তখন জিরো, যখন সিলভারের প্রেসিপিটেট পড়ছে তাহলে সিলভারের অক্সিডেশন স্টেট তখন কত, জিরো, ঠিক আছে। তাহলে কি হবে, এইটার হচ্ছে রিডাকশন, এটার কি হচ্ছে রিডাকশন, বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আচ্ছা, এবার এটা রিয়াকশন মেকানিজম মনে হয় না তোদের আছে বলে আমি একবার দেখে নিচ্ছি, না রিয়াকশন মেকানিজম তোদের নেই, তোদের সিম্পল এটাই মাথায় রাখতে হবে। তাহলে টলেন্স রিয়েজেন্টের কাজ কি, অ্যালডিহাইড গ্রুপ, সরি, অ্যালডিহাইড গ্রুপটা আছে কিনা এটা প্রমাণ করা। কোনো কম্পাউন্ডের মধ্যে যদি অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট থাকে, ইট উইল শো আ পজিটিভ টেস্ট অ্যান্ড প্রডিউসড আ কি সিলভার মিরর, বোঝা গেছে? আচ্ছা, ফেলিংস টেস্ট, ফেলিংস টেস্ট, ফেলিং টেস্ট কি বলছে, ফেলিং টেস্ট মনে রাখবি, আবার অ্যালডিহাইডের জন্য ফেলিং টেস্ট সবসময় পজিটিভ আসে, কিটোনের জন্য ফেলিং টেস্ট কিন্তু পজিটিভ আসে না, আবার অ্যারোমেটিক অ্যালডিহাইডের জন্যও আসে না। আগেরটায় আমরা কি করছিলাম, কিটোন আর অ্যালডিহাইডের মধ্যে ডিস্টিংগুইশ করে ফেলছিলাম, কিটোন আর অ্যালডিহাইডের মধ্যে, ঠিক আছে, কিটোন আর অ্যালডিহাইডের মধ্যে ডিস্টিংগুইশ করে ফেললাম। এবার নেক্সট হলো, দাঁড়া কি বলে, আচ্ছা সামন্ত, আমরা শুধু ফেলিং টেস্টটা পড়েছি, তোর ফেলিং টেস্ট জানা আছে, এই সরি টলারেন্স টেস্টটা পড়েছি, টলারেন্স টেস্টটা জানা আছে? হ্যাঁ, টলারেন্স জানি আমি। আচ্ছা টলারেন্স টেস্ট জানি, তাহলে টলারেন্স টেস্টে আমরা কি করছিলাম, টলারেন্স টেস্টে আমরা জাস্ট এইটাই দেখছিলাম যে আমাদের কম্পাউন্ডের মধ্যে কোনো অ্যালডিহাইড গ্রুপ আছে নাকি, ও যদি এই সি ডাবল বন্ড এইচও গ্রুপটা পায়, ও তাহলে টলারেন্স টেস্ট সবসময় পজিটিভ দেবে। এবার আমার এখানে আর গ্রুপটা তো কি হতে পারে, আর গ্রুপটা তো আমার কোনো একটা অ্যালকাইল গ্রুপ হতে পারে, বা কোনো অ্যারোমেটিক রিং হতে পারে, অ্যারোমেটিক রিং হতে পারে, অ্যারোমেটিক রিং বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে তোর বেনজিন, বেনজিন রিং এরকম, সি ডবল বন্ড এইচ এরকম হতে পারে, ঠিক আছে। এবার এই অ্যারোমেটিক আর অ্যালকাইল অ্যালডিহাইডের মধ্যে আমি কিভাবে ডিস্টিংগুইশ করব, এই দুটোকে ডিস্টিংগুইশ করার জন্য যেটা নেক্সট সেটা হলো ফেলিংস টেস্ট, সেটার নাম হলো আমার ফেলিংস টেস্ট, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ফেলিং টেস্ট, এবার বলছে ফেলিংস রিয়েজেন্ট কম্প্রাইজেস অফ টু সলিউশন, ফেলিংস এ অ্যান্ড ফেলিং সলিউশন বি। Failing solution A is aqueous copper sulfate, aqueous CuSO4, and failing solution B is alkaline sodium potassium tartrate। কিরম দেখতে হয় এই যে,
সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট। এইটাকে অনেকে রচেল সল্টও বলে। এটার নামগুলো কিন্তু মাথায় রাখতে হবে, বোঝা যাচ্ছে? হ্যাঁ কখনো যদি ফিলিং সলিউশন বি এর জায়গায় তোকে অ্যালকালাইন সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট বললো, অথবা তোকে কখনো রচেল সল্ট বললো, তোর মাথায় যেন আসে এখানে ফিলিং সলিউশন বি এর কথা বলা হচ্ছে, ঠিক আছে? আর ফিলিং সলিউশন এটা কি হলো? ফিলিং সলিউশন এটা হয়ে গেছে আমার অ্যাকোয়াস কপার সালফেট, ঠিক আছে? These two solutions are mixed in equal amounts. These two solutions are mixed in equal amounts before test. On heating, an aldehyde with filling reagent, a reddish brown precipitate is obtained. A reddish brown precipitate is obtained. Aldehydes are oxidized to corresponding carboxylate anions. Aromatic aldehydes do not respond to this test. ঠিক আছে? এই কথাগুলো তোমায় মাথায় রাখতে হবে। সেম আগেরটার মতো। এটা কি হলো? এখান থেকে এখানে এটা অক্সিডেশন হলো, এখান থেকে এখানে এটা কি হলো? অক্সিডেশন। আর Cu2+ থেকে Cu1+ হয়ে গেল, দিস ইজ কল্ড দ্য রিডাকশন। এই Cu2+টাই আমার রেডিশ ব্রাউন প্রেসিপিটেট দেয়। আমি ছবি দেখিয়ে দিচ্ছি আরো ভালো মনে থাকবে। এই যে এটা একটা আসল ছবি, এখানে দেখতে পাচ্ছিস রেডিশ ব্রাউন প্রেসিপিটেটটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি। এরকম রেডিশ ব্রাউন প্রেসিপিটেট পড়ে যায়, ঠিক আছে? দেখ এরকম রেডিশ ব্রাউন প্রেসিপিটেট পড়ে মাঝে মাঝে। এটা কি এক রেডিশ ব্রাউন তো CO2 আর ফেলিং এ হ্যাঁ আর ফেলিং বি দুটো আলাদা আলাদা কালারের হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেলিং এ ফেলিং বি আলাদা আলাদা কালারের, আর এটা হচ্ছে এরকম, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, CO2। আচ্ছা, use failing test to distinguish between aliphatic and aromatic aldehyde. Obviously straight chain aldehyde কে ও পজিটিভ টেস্ট দেবে, আর অ্যারোমেটিক অ্যালডিহাইড কেও আমার কি দেবে? তোর নেগেটিভ দেবে, ফেলিংস। কিন্তু টলেন্স দুটোতেই পজিটিভ দেবে। টলেন্স অ্যালডিহাইডকেই পজিটিভ দেবে সবসময়, শুধু অ্যালডিহাইড হলেই হবে, অ্যারোমেটিক অ্যালফেটিক ও দেখে না। টলেন্স এটা টলেন্স হয়ে গেল। ফিলিংস কি করে? ও অ্যারোমেটিককে কিন্তু পজিটিভ টেস্ট দেয় না, ও শুধু অ্যালিফেটিক অ্যালডিহাইডকেই পজিটিভ টেস্ট দিতে পারে। আর সাথে সাথে দেখতে পারবি ও কিটোনকেও কোনোদিন পজিটিভ টেস্ট দেয় না, ঠিক আছে? তাহলে যদি ডিস্টিংগুইশ করতেই হয়, তাহলে দেখ এটা এখানে অ্যালিফেটিক অ্যালডিহাইড আছে যে স্ট্রেট চেন, ঠিক আছে? আর এখানে আছে একটা আমার তোর অ্যারোমেটিক। অবভিয়াসলি অ্যারোমেটিক আর তোর কি বলে অ্যালিফেটিক, এই দুটোর মধ্যে ডিস্টিংগুইশ করার জন্য সব থেকে ভালো কে আছে? ফিলিংস রিয়েজেন্ট, ঠিক আছে? তোর এখানে একটা রয়েছে অ্যালিফেটিক অ্যালডিহাইড, বাট হিয়ার ইট ইজ অ্যান কিটোন। কিটোনকে আমরা যে কোনো একটা দিয়ে টলেন্স দিয়েও করতে পারি, ফিলিংস দিয়ে করতে পারি, কারণ কিটোন কোনো দিনই টলেন্সেও দেবে না, ফিলিংসেও দেবে না, ঠিক আছে? হ্যাঁ সেম। বুঝতে পেরেছি। তাহলে দেখ এখানে আছে একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, আর এখানে আছে একটা কিটোন। দেখ অ্যারোমেটিক অ্যালডিহাইড একমাত্র পজিটিভ কোথায় দেবে? টলেন্সে, তাই টলেন্স রিয়েজেন্ট। আর কিটোন সেখানে পজিটিভ টেস্ট দেবে না, বোঝা গেছে? বুঝতে পেরেছি। এরপরে যেটা হয় সেটা হচ্ছে হ্যালো ফর্ম টেস্ট, ঠিক আছে? এটা হয় একটা হ্যালো ফর্ম টেস্ট। হ্যালো ফর্ম টেস্ট কি হয়? X2 প্লাস NaOH or NaOX, ঠিক আছে? X2 মানে যে কোনো একটা হ্যালোজেন, Cl2, Br2, বেসিক্যালি Cl2 নিয়ে করাটা দেখা গেছে সবসময়, ঠিক আছে? আর সঙ্গে আমি NaOH নেব, এই দুটো মেশালে তৈরি হয় NaOX, এরকম একটা জিনিস তৈরি স্যার হয়। হাইড্রোজেনটাকে কি করে হাঁটালো জানো? কোন হাইড্রোজেনটাকে? NaOH থেকে। NaOH এর হাইড্রোজেনটা
এটা দেখ, এইখানে প্রথমে ওইভাবে হয় না, আমি তোকে এখানে মেকানিজমটা দেখাও, তখন তুই বুঝতে পারবি ওইভাবে হাঁটে না। আচ্ছা। ঠিক আছে, তোকে যেইভাবে ইচ্ছে লিখে দিতে পারে হ্যালোফর্ম টেস্টের রিলেশনটা, এক্স টু এন এইচ করে দিতে পারে বা এন এ ও এক্স করে দিতে পারে। আচ্ছা শোন না, আমাকে একটু আমাকে একটু 10টা মিনিট টাইম দে তো, বারবার না এটা বন্ধ হয়ে যাচ্ছে, একটু করে দেখতে হবে। আমি আসছি, 10টা মিনিট একটু দাঁড়া। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো অন্য কাজ কর পর, আমি আসছি।
হ্যাঁ, তাহলে শুরু করা যাক। হ্যাঁ, হ্যাঁ স্যার। সাউথ শাইলি, হ্যাঁ সায়ুদ। হ্যাঁ হ্যাঁ করো। হুম, আচ্ছা, এবার এর রিয়াকশন মেকানিজমটা দেখ। তার আগে একটা জিনিস মাথায় রাখ, হু উইল গিভ হ্যালোফর্ম টেস্ট। এই হ্যালোফর্ম টেস্টটা কারা কারা দেবে? এক হচ্ছে মিথাইল কিটোন। মিথাইল কিটোন মানে কি? মানে কিটোনের তো দুটো আর গ্রুপ, একটা গ্রুপ দুটো গ্রুপ, এটা R1 বা R2 ধরে যে কোনো একটা গ্রুপ মিথাইল গ্রুপ হতেই হবে, দিস ইজ দ্য মাস্ট। আর একটা গ্রুপ যে কোনো কিছু হতে পারে, বাট কিটোনের একটা গ্রুপ যদি এরকম মিথাইল গ্রুপ হয়, CH3 গ্রুপ হয়, তাহলে সেটাকে বলে মিথাইল কিটোন। বোঝা গেছে? আরেকটা বলে। আমি বললাম যে মিথাইল কিটোন কাকে বলে। মিথাইল কিটোন, মিথাইল কিটোন হলো কিটোনের তো দুটো গ্রুপ, R1C ডাবল বন্ড R2, এটা হচ্ছে একটা কিটোন। এবার দুটো অ্যালকাইল গ্রুপের মধ্যে একটা অ্যালকাইল গ্রুপ মাস্ট বি CH3, এটা মাস্ট। তাহলে ওটাকে আমি বলতে পারি মিথাইল কিটোন। তাহলে দেখতে কেমন হবে? R1C ডাবল বন্ড CH3। এবার এই R1টা যে কোনো কিছু হতে পারে, ইথাইল মিথাইল যা খুশি হতে পারে। বোঝা গেছে? আচ্ছা। হুম। সেকেন্ড হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এটা জানিস 2 ডিগ্রি কার্বনের সাথে যদি OH গ্রুপ লেগে থাকে, দ্যাট ইজ কল 2 ডিগ্রি। 2 ডিগ্রি কার্বন কেন? এই কার্বনটা দেখ একটা দুটো দুটো কার্বনের সাথে জুড়ে আছে, সো ইট ইজ আ 2 ডিগ্রি অ্যালকোহল। আর অনলি ওয়ান ডিগ্রি অ্যালকোহল, একটাই 1 ডিগ্রি অ্যালকোহল আছে যেখানে এই হ্যালোফর্ম টেস্ট দেয়, সে হচ্ছে এইটা। এটার নাম কেউ একটু বলতে পারবি? কোনটা? ওটা? এটার নাম? ওটা তো ইথেনল। এটা হচ্ছে ইথানল। তাহলে ইথানল কিন্তু হ্যালোফর্ম টেস্টে পজিটিভ দেবে, হ্যালোফর্ম টেস্টে পজিটিভ দেবে একমাত্র 1 ডিগ্রি অ্যালকোহল। অন্য কোনো 1 ডিগ্রি অ্যালকোহল কিন্তু হ্যালোফর্ম টেস্ট দেয় না। শুধু 2 ডিগ্রি অ্যালকোহল, সব ধরনের 2 ডিগ্রি অ্যালকোহল হ্যালোফর্ম টেস্ট দেয়। অনলি একটাই 1 ডিগ্রি অ্যালকোহল হ্যালোফর্ম টেস্ট দেয়, আর কোনো 3 ডিগ্রি অ্যালকোহলও দেয় না, এটা মাথায় রাখবে। আর একজনকে দেয় মিথাইল কিটোন, মানে যদি কিটোনের একটা অ্যালকাইল গ্রুপ CH3 হয়, এটা ফিক্স হতে হবে, CH3 হতেই হবে, তাহলে ওটাকে মিথাইল কিটোন বলা যায়। ঠিক আছে, নামের মধ্যে আছে বুঝতে মিথাইল। পেরেছি স্যার। মেকানিজমটা বলে দাও একবার। এবার মেকানিজমটা বোঝাচ্ছি, দেখ ভালোভাবে। NaOH কে ভাঙলে আমরা পাই Na প্লাস OH মাইনাস, এটা তো কিছু বলার নেই, খুব ভালো বেস এবং ভালো ইলেকট্রোলাইট অলসো। Na প্লাস OH মাইনাস পাই, বরাবর। এবার তুই যদি একটু ভালো করে লক্ষ্য করিস, আমি যদি মিথাইল কিটোন নিয়ে দেখি, মিথাইল কিটোন, মিথাইল কিটোনের এই এই যে মিথাইল গ্রুপের যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনগুলো বেশ ভালো অ্যাসিডিক হতে পারে। কেন অ্যাসিডিক হতে পারে? যদি এখান দিয়ে একটা হাইড্রোজেন আমি এক্সট্রাক্ট করি এবং একটা অ্যানায়ন এইভাবে তৈরি করি, এটা এখন অ্যানায়নটা হবে, এই অ্যানায়নটা দেখ রেজোনেন্স দ্বারা স্টেবিলাইজড, ঠিক আছে, রেজোনেন্স দ্বারা স্টেবিলাইজড এই অ্যানায়নটা। তাহলে কি হবে? এই হাইড্রোজেনগুলো বেশ ভালো অ্যাসিডিক হাইড্রোজেন হিসাবে কাজ করতে পারবে, বল। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার কি করব? নেক্সট, এবার এই মাইনাসটা দিয়ে এক্সকে অ্যাড করে দেবো। এই যে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আছে, সেটা দিয়ে ও কী করবে? X2, এই যে আমি X2 নিয়েছিলাম না, দেখ রিয়েজেন্ট আমি ক্লোরিন ব্রোমিন যে কোনো এক ধরনের আমি হ্যালোজেন নিয়েছিলাম, সেরকমই X2কে একটা এক্সকে অ্যাটাক করবে, করে কি করবে? একটা এক্সকে ভাগিয়ে দেবে, ঠিক আছে, ভাগিয়ে দেবে। তখন তাহলে কেরম জিনিসটা ফর্ম হবে? এরম জিনিসটা ফর্ম হবে। এবার দেখ এইখানে যে দুটো হাইড্রোজেন রয়েছে, এরা আরও বেশি অ্যাসিডিক হয়ে গেল, আরও বেশি পরিমাণ অ্যাসিডিক। কেন কেন কেন? আচ্ছা, একটা জিনিস বলো স্যার। বল বল। ওই মাইনাসটা পাশের কার্বনটায় গেল না কেন? কোন পাশের কার্বনে? এই মাঝখানে ডাবল বন্ড হয়ে কার্বনে? হ্যাঁ, ও কিছু বেরিয়ে যেত। না, ও বেরোবে কেন? এটা রেজোনেন্স স্ট্রাকচারটা কিরকম হবে দেখতো, এটা রেজোনেন্স স্ট্রাকচারটা কিরকম?
হ্যাঁ মানে আমি রেজোনেন্স কি কেন বলছি, হলো আমি সেটা জিজ্ঞেস রেজোনেন্স করছিলাম। তো হচ্ছে, আচ্ছা। রেজোনেন্স তো হচ্ছে, হচ্ছে না তা না, তো আমি তোকে একটু বোঝাই তাহলে। এখানে হয়ে গেল আমার CH2H। আমি বললাম যে এখান দিয়ে OH মাইনাস যেটা NaOH থেকে পেয়েছি, এ গিয়ে হাইড্রোজেনটাকে নিল, এই দুটো ইলেকট্রন এঁকে দিয়ে দিল, তাহলে R C⋯O হয়ে গেল CH2 মাইনাস। আমি বললাম রেজোনেন্স টেবিলে, তাহলে রেজোনেন্স স্ট্রাকচারটা কীরকম হবে, এরকম রেজোনেন্সটা হতে পারে RCO মাইনাস ডাবল বন্ড CH2, এরকম হবে। এবার দেখ তো, এই যে নেগেটিভ চার্জটা, এইটা একটা রেজোনেন্স স্ট্রাকচার, এইটা একটা রেজোনেন্স স্ট্রাকচার। এই যে নেগেটিভ চার্জ দিয়ে এই X2কে অ্যাটাক করব, ও কি ইজিলি নেগেটিভ চার্জটা ডোনেট করবে, নাকি কার্বন ইজিলি ডোনেট করবে? কার্বন ডোনেট করবে। কার্বন ডোনেট করবে, কারণ অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ ইন নেচার। তাহলে ইজিলি ডোনেট করবে না, তাহলে এই রাস্তা বন্ধ মেকানিজমের। তাহলে এখন আমার এই কার্বন দিয়ে ডোনেট করাতে হচ্ছে, তাহলে তখন আচ্ছা হয়ে যাচ্ছে বুঝতে আর পেরেছি। সি ডাবল বন্ড ও CH2X। এবার দেখ, এই কার্বনে যে এই যে হাইড্রোজেনগুলো, এরা আরও অ্যাসিডিক হয়ে গেল, অ্যাসিডিক বেড়ে গেল, কেন কেন কেন? প্রথম কথা, এখানে একটা ইলেকট্রোনেগেটিভ গ্রুপ জয়েন হয়েছে, আর রেজোনেন্স তো আছেই, তাহলে এর মাথায় যদি নেগেটিভ চার্জ আসে, দ্যাট উইল বি মোর স্টেবল, তাহলে আবার OH মাইনাস আসবে, এখান থেকে যে কোনো একটা হাইড্রোজেনকেও তুলে নেবে, তাহলে তুললে হবে RC⋯O C- একটা H পড়ে রইল আর X। বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? হ্যাঁ বুঝতে পেরেছি। এবার এই নেগেটিভ চার্জটা এর ইলেকট্রোনেগেটিভিটি দিয়েও স্টেবল, এর ইলেকট্রোনেগেটিভিটি, আর এখানে আবার রেজোনেন্সও আছে, রেজোনেন্স দিয়েও স্টেবল, তাহলে ও মোর স্টেবিলিটি পাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে ওটা হওয়ার পর ও আরেকবার X2 কে অ্যাটাক করবে। আচ্ছা, আমি এটা এখানে এঁকেই দেখাই। ও আরেকবার আরেকটা মোল X2 কে অ্যাটাক করবে। কি করবে? এই গিয়ে আর একটা করলো, এই ভেঙে গেল, তাহলে হবে RC⋯O CXHX। বোঝা গেল? হুম। এবার দেখ, আরও একটা হাইড্রোজেন আছে, এবার দুখানা দুখানা এক্স প্লাস আর একটা হাইড্রোজেন আরও বেশি অ্যাসিডিক, সেম ওয়েতে OH মাইনাস আসবে, আবার অ্যাটাক করবে, RC⋯O C-XX, আবার একটা X2 আসবে, ওকে আবার মারবে, আবার বেরিয়ে যাবে, RC⋯O CX3, এটা তৈরি হবে। বোঝা গেল না কেন? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে দেখ এই যে তৈরি করলাম। ক্লিয়ার? হ্যাঁ 1 মিনিট দাঁড়াও তো, ওটা লিখে নি, ওটা দেখাও। আচ্ছা, ওখানে দেখবি একই, এটা খাতাও লেখা আছে, একইভাবে লেখা আছে। বল সাহেব, বুঝতে পেরেছিস মেকানিজমটা? হ্যাঁ, আরে লিখছিস তো ঠিক আছে, বুঝলি নি? হ্যাঁ আমি হয়ে গেছে, লিখে নিয়েছি। সায়দ, আচ্ছা, ওই ওটা আরেকবার বলতে, লাস্ট সেকেন্ড লাস্টের ওখান থেকে ওটা কি করে এলো? ওই রেজোনেন্সের পরে কোন জায়গাটা? আর সেকেন্ড লাস্ট, সেকেন্ড লাস্ট। সেকেন্ড লাস্ট মানে লাস্টের আগেরটা, তাই তো? হ্যাঁ। এটা আর কিছুই না, না না, ড্যাশ। আমি আরেকবার তোকে পরিষ্কারভাবে পুরোটা দেখাই, আর ভালো হবে দেখ। RC⋯O, এই হয়ে গেল আমার CH2X, এটা মিথাইল গ্রুপ আছে, এটা H,
এইচ NaOH এর OH মাইনাস আসলো, একে তুললো। কেন তুললো? এটা বেশ ভালো অ্যাসিডিক, কারণ এখানে ডাবল বন্ড আছে। এখানে যে তৈরি হবে অ্যানায়নটা, দিস অ্যানায়ন ইজ রেজোনেন্স স্টেবিলাইজড। এবার নেক্সট স্টেপ কি, একে একটা X2 যদি পেয়ে যায়, ও এইটা দিয়ে অ্যাটাক করবে, এই পাই বন্ড ভেঙে গেল। তাহলে RC ডাবল বন্ড O, এই CH2X হয়ে গেল। নাও দিস হাইড্রোজেন আর মোর অ্যাসিডিক। কেন? রেজোনেন্স স্টেবিলিটি তো পাচ্ছিলই, সঙ্গে এখানে একটা ইলেকট্রোনেগেটিভ গ্রুপের মাইনাস আইও পেয়ে গেল, মাইনাস আই, তাই না? তাহলে এবার কি হবে, এবার যদি OH মাইনাস আসে, এখান থেকে আবার একটা হাইড্রোজেন তুললে RC ডাবল বন্ড O C মাইনাস HX, দেন ও কী করবে, আবার একটা X2 সাথে রিঅ্যাক্ট করার চেষ্টা করবে, করলে আবার একবার ভাঙবে। তাহলে RC ডাবল বন্ড O C HX X। এখন এই হাইড্রোজেনটা আরও বেশি অ্যাসিডিক, এটা অ্যাসিডিক, অত বেশি আরও বেশি, সব থেকে বেশি অ্যাসিডিক, কারণ দুখানা মাইনাস আই প্লাস এখানে একটা রেজোনেন্স আছে, ঠিক আছে? তাহলে একে OH মাইনাস কী করবে, আরও ইজিলি এটাকে পিক করলে RC ডাবল বন্ড O C মাইনাস এক্স এক্স, এটাকে একটা X2 দিয়ে ট্রিট করলে 100 টাকা বেরিয়ে যাবে। RC ডাবল বন্ড O X এই হয়ে গেল। এটাকেই আমরা লিখেছিলাম RC ডাবল বন্ড O CX3, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এবার নেক্সট স্টেপ ভালো করে দেখ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এটা ফার্স্ট স্টেপ হয়ে গেল, প্রতিটা হাইড্রোজেনকে আমরা কি করলাম, আমরা X দিয়ে রিপ্লেস করে দিলাম। নাও দ্য নেক্সট স্টেপ উইল বি, এবার CX3 লেগে রয়েছে, তাহলে এটা তো খুব পরিমাণে ভালো মাইনাস আই হয়ে গেছে এখন, ঠিক আছে? তাহলে এই কার্বনের মাথায়, আর এখানে ওটাও ডেল্টা, মানে একটা ইলেকট্রোনেগেটিভ, তাহলে ওর মাথায় ডেল্টা নেগেটিভ টানবে, ও টানবে, তাহলে কার্বনের মাথায় ডেল্টা পজিটিভ চার্জটা কী হবে, খুব বেড়ে যাবে। তাহলে এটা একটা কি হয়ে যাবে এখন, কি সেন্টার বলবো এটাকে, বল, ইলেকট্রোফিলিক সেন্টার না নিউক্লিওফিলিক সেন্টার? এই মাঝখানে কার্বনটা, হ্যাঁ, না ওইটা ডেল্টা মাইনাসটা? না না, এই যে কার্বনের মাথায় যে কোনটা? ডেল্টা প্লাসটা পাবো, আমি কি বললাম একটু বোঝালাম। আমার এইটা তৈরি হয়েছে, এইটা যদি তৈরি হয়ে থাকে, তাহলে আর সি ডাবল বন্ড, ডাবল বন্ড ও CX3টা কি, CX3টা খুব ভালো ইলেকট্রোনেগেটিভ, পুরো ইলেকট্রন টানবে, তাহলে এর মাথাও ডেল্টা নেগেটিভ আসবে, আর অক্সিজেনের মাথাও ডেল্টা নেগেটিভ, তাহলে এই কার্বনটার মাথায় ডেল্টা পজিটিভ চার্জটা কী হবে, বাড়বে। তাহলে এখন এটা কী হয়ে গেল, কী হয়ে গেল, একটা ইলেকট্রোফিলিক সেন্টার না নিউক্লিওফিলিক সেন্টার? ইলেকট্রোফিলিক সেন্টার, ভাবে এত বলতে টাইম লাগে। বোঝা গেল না, এটা একটা ইলেকট্রোফিলিক সেন্টার, বোঝা যাচ্ছে? আচ্ছা, না সেটা ঠিক আছে, আমি তো জিজ্ঞেস করছিলাম যে আগেরটা কি বললে, কেন কি আওয়াজ কেটে গেল? এইটাই বললাম, এইটাই ডেসক্রাইব করছিলাম। এটাই ডেসক্রাইব করছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওটা কি আরেকবার বলো, আমি শুনতে পেলাম না তখন। এখনো শুনতে পেলি না, এই যে সেকেন্ড টাইম বললাম যেটা। ওটাই তখনই বলছি, কি বলছিলে আচ্ছা শুনতে আচ্ছা, পেলাম না। আমি বললাম এই যে CX3 রয়েছে, এইটা এখনো তিনখানা X গ্রুপ, মানে এটা খুব একটা ইলেকট্রোনেগেটিভ পজিশন হয়ে গেছে, ইলেকট্রোনেগেটিভ ভালো। তাহলে এ কী করবে, ডেল্টা নেগেটিভ চলে আসবে এর মাথায়, অক্সিজেনও ইলেকট্রোনেগেটিভ, এর মাথায় ডেল্টা নেগেটিভ, দুদিক দিয়ে টানছে, তাহলে এই কার্বনটা এখন ডেল্টা পজিটিভটা কী হবে, বেড়ে যাবে কার্বনের মাথায়। কার্বনের মাথায় ডেল্টা পজিটিভ মানে এটা একটা ভালো ইলেকট্রোফিলিক সেন্টার তৈরি হলো,
নাকি না? বুঝতে পেরেছি তার। হ্যাঁ এইবার নেক্সট স্টেপ হচ্ছে এই যে ও এইচ মাইনাস আছে এটা তখন বেস হিসাবে কাজ করছিল, এবার ভালো ইলেকট্রোফিলিক সেন্টার হয়ে একটা নিউক্লিও ফাইলের মতো কাজ করবে। কার মতো কাজ করবে? নিউক্লিও ফাইলের মতো কাজ করবে। ভালো ইলেকট্রোফিলিক সেন্টার পেয়েছে ও নিউক্লিও ফাইলের মতো গিয়ে অ্যাটাক করবে, এই পাই বন্ডটা ভেঙে যাবে। তখন তাহলে কী হবে? আর সি ও মাইনাস CH3 এইচ। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। ক্লিয়ার হচ্ছে? এখানে দেখ, এবার কি হচ্ছে, আমার একটা দেখ ভালো লিভিং গ্রুপ আছে CH3। ভালো লিভিং গ্রুপ থাকলে কী হবে? এই পাই বন্ডটা আবার ব্যাক করবে নেগেটিভটা, CH3টা লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে যাবে। CH3 মাইনাস যেহেতু স্টেবল তাই তখন এটা কী হবে? আর সি ডবল বন্ড OH, এটা কী হলো? অ্যাসিড, আর এটা হলো CH3। এবার CH3 কী করবে? অ্যাসিড তো ও H প্লাস ছাড়ার জন্য ব্যস্ত হয়ে থাকবে, তাহলে সঙ্গে সঙ্গে কী করবে? H প্লাসটাকে নিয়ে ও বানিয়ে দেবে CHX3। দিস ইজ দ্য ফর্মুলা অফ হ্যালো ফর্ম। ঠিক আছে, এটাকেই বলে ফর্মুলা অফ হ্যালো ফর্ম। আর এই যে ও মাইনাসটা যেটা তৈরি হলো এটা কী করবে? আগে যে Na প্লাসটা ছিল ও NaOH এর Na প্লাস ওটার সাথে গিয়ে একটা সল্ট বানিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা বুঝতে পেরেছি। ঠিক আছে, এটাকেই বলে কি? হ্যালো ফর্ম। ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ ওটা বুঝতে পেরেছি। এবার তোকে একটা কথা বলি, সব সময় যে NaOH দেবে তা না, কখনো কখনো KOHও দেখতে পাবি। ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইডও দেখতে পাবি। হ্যালো ফর্ম মানে কি দাঁড়ালো তাহলে? CHX3, এটাকে বলে হ্যালো ফর্ম। তাহলে CHCl3 থাকে তাহলে এটাকে বলে ক্লোরোফর্ম। CHBr3 থাকে তাহলে এটা ব্রোমোফর্ম। CHI3 থাকে আয়োডোফর্ম। CHF3 তাহলে এটা ফ্লোরোফর্ম। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? হ্যাঁ নামটা কিভাবে আসছে বুঝতে পারছি? ক্লোরোফর্ম নামটা কিভাবে এসছে? ওটা হ্যালোফর্ম ক্লোরোফর্ম, এক সেকেন্ড। হুম, কি বল? প্রত্যেকটা হিসেবে দেখছে, কি বলে। তুই এক্স গ্রুপ যা ইউজ করবি, তুই X2 যদি ক্লোরিন নিস হ্যালোজেন। তাহলে ওটা, হ্যাঁ হ্যালোজেনের উপর, X2 যদি ক্লোরিন নিস তাহলে ওটা তৈরি করবে ক্লোরোফর্ম। যদি X2 জায়গায় তুই Br2 নিস তাহলে হয়ে যাবে ব্রোমোফর্ম, I2 নিলে আয়োডোফর্ম, F2 নিলে ফ্লুরোফর্ম, যেভাবে নিবি সেভাবে তৈরি হবে। বুঝা গেল? বুঝতে পেরেছি। আর এর কি থাকে? একটা সুইট স্মেল থাকে, সুইট স্মেল। ঠিক আছে, ফ্রুটি একটা সুইট স্মেল থাকে, এই জন্যই তো ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে দেয়। বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পেরেছি। গন্ধটা মিষ্টি মিষ্টি লাগে আর শুকতে থাকে, শুকতে শুকতে একটা টাইমে গিয়ে নার্ভাস সিস্টেমটাকে ব্রেক ডাউন করে অজ্ঞান করে দেয়। এই হচ্ছে মেইন প্রসেস। তাহলে দেখ এখানে কি দিয়েছে, দেখ এটা একটা কি, এটা একটা মিথাইল মিথাইল কিটোন। CH3 রয়েছে, মিথাইল কিটোন, Br2 রয়েছে, KOH, এটা যে কোনো বেস ভালো। সঙ্গে সঙ্গে কী হবে? একটা সল্ট তৈরি করলো আর তৈরি করে দিল এখানে ব্রোমোফর্ম। এই CH3 ওঠাবি, CH3 উঠিয়ে এখানে দুটো হাইড্রোজেন ছড়িয়ে, সরি তিনটে হাইড্রোজেনকে তিনটে Br দিয়ে রিপ্লেস করবি আর একটা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবি, এরকমভাবে মডার্ন। ঠিক আছে, যদি শর্ট ফর্মটা দেখিস তাহলে এই যেখানে লেখা আছে, এই দেখ এই CH3 তোকে তৈরি হবে CHX3, আর এই যে বাকিটা থেকে একটা আমার সল্ট। ঠিক আছে, বাকিটা থেকে তৈরি হবে আমার একটা সল্ট পাতি। আমি মেকানিজমটা তোকে ভালো করেই বুঝালাম। দেখ আবার এখানে এটা কি, এটা কিছু নেই মানে CH3, তাহলে এটাও একটা ক্লোরোফর্ম দেখাতে পারে। দেখ Cl2NaOH দিয়েছে অথবা NaOCl, NaOCl আমি বলেছিলাম NaOX এরকমভাবে দিতে পারে বা KOX এইভাবেও দিতে পারে। ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, প্রসাদ ক্লোজ দ্য ডোর, দ্য উইন্ড। হ্যাঁ, NaOX KOX এগুলো দিতে পারে, এখানে দিতে ক্লোরোফর্ম আর এখানে সল্ট।
তাহলে দেখ আবার এখানে দেখ আবার একটা সিএসসি আছে, তারপর আবার NaOI, ঠিক আছে। এবার তাহলে আয়োড ফর্ম তৈরি হয়েছে CH3 আর এখানকার সল্ট। তোর মেন প্রোডাক্ট হচ্ছে এটা। ক্লোরোফর্ম দিচ্ছে কি দিচ্ছে না, জাস্ট একটা সুইচ স্মেলিং কম্পাউন্ড তৈরি হচ্ছে, বোঝা গেছে? তোর মাথায় ওখানে কি বলে প্রথমে এনোলেট হয়ে যাচ্ছে না প্রথম স্টেপটায়, থার্ড নাম্বারটায়। কোন থার্ড? এইটাতে হুম। প্রসেস তো একই আছে বাবা, রিয়াকশন মেকানিজম করলে তো প্রসেস একই, এনোলেট আলাদা কিছু নেই। দেখ আচ্ছা আমি মনে হয় তুই না এইটাতে বুঝতে ভুল করছিস। তোকে আমি এই যে রেজোনেন্সটা দেখিয়েছি এখানে, এই রেজোনেন্সটা জাস্ট বোঝানোর জন্য দেখেছি, রেজোনেন্সটা এইভাবে হয় না। রেজোনেন্স তো হয়, কিন্তু আমরা কি আর বুঝতে পারবো রেজোনেন্স হচ্ছে কি হচ্ছে না? আমি বললাম যে রেজোনেন্সের স্টেবিলিটি দেখা যায়, স্টেবিলিটিটা বোঝানোর জন্য, কিন্তু রিয়াকশানে টেক পার্ট করে এই রেজোনেটিং স্ট্রাকচারটা। তো এইটাই আমার মেন, তুই এইটাকে বেশি দেখিসই না। আচ্ছা ঠিক আছে। তুই এনোলেট মানে মনে হয় এটার কথাই বলছিলি, তাই তো? হ্যাঁ ওভাবেই বলছিলাম। না না না, এইটাকে একদম ইগনোর কর, আমি এটা একটু জাস্ট বোঝানোর জন্য দেখিয়েছিলাম তোকে, আমি একটু ডিটেলে বোঝানোর জন্য যে কোন রেজোনেটিং স্ট্রাকচারটা তাহলে টেক পার্ট করবে রিয়াকশানে। দিস ইজ রং, এটা তো করেই না টেক পার্ট, এটা ছেড়ে দে। তো তোর আচ্ছা মেন রিয়াকশনটা আগে দেখ, আমি খাতায়ও লিখিনি, আর এখানে যখন সাজিয়ে লিখলাম তখন আমি লিখিনি, টেক পার্টই করে, ঠিক আছে, বুঝতে গোলাস পেরেছি। না করে। হ্যাঁ, ডিরেক্ট আমার ক্লোরোফর্ম আয়োডোফর্ম তৈরি হবে। তো তোর মাথায় আসতে পারে যে কিটোনের মানে মিথাইল কিটোনের জন্য দেখালে তুমি বললে যে 2 ডিগ্রি অ্যালকোহলও পারফর্ম করে, আবার একটা 1 ডিগ্রি অ্যালকোহল আছে সেটাও পারফর্ম করে। তা হাউ ক্যান দিস হ্যাপেন? দেখ, 2 ডিগ্রি অ্যালকোহল আর মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট যদি প্রেজেন্ট থাকে, ঠিক আছে, যেরকম মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট প্রেজেন্ট আছে সেটা হচ্ছে হ্যালোজেন। যে কোনো হ্যালোজেন্স আর মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, তাই লিখেছি হ্যালোজেন্স আর মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। তাহলে ওরা কী করবে, এই 2 ডিগ্রি অ্যালকোহলকে একটা এই মিথাইল কিটোনে চেঞ্জ করে দেবে। একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, 2 ডিগ্রি অ্যালকোহলের এক এই যে মানে এই গ্রুপটা একটা CH3 থাকতে হবে, এরকম CH3 থাকতে হবে, তাহলেই হবে। মানে তুই যদি 2 ডিগ্রি অ্যালকোহল, তো এটাও দেখ CH, OH, CH2, CH3, এটাও 2 ডিগ্রি অ্যালকোহল, বাট এরমভাবে করলে হবে না, দিস উইল নট গিভ হ্যালোফর্ম। সবসময় মনে রাখতে হবে CH, OH, এখানে এই গ্রুপটা কী থাকতে হবে, CH3, বোঝা গেল না? কারণ হ্যাঁ তাহলেই আমার কী তৈরি হবে, এখানে একটা কিটোন তৈরি হয়ে যাবে, তাহলে একটা মিথাইল কিটোন তৈরি হবে, ঠিক আছে, স্পেশালি একটা মিথাইল কিটোন তৈরি হবে, ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। স্যার। হচ্ছে অনলি ওয়ান ডিগ্রি অ্যালকোহল, একটাই 1 ডিগ্রি অ্যালকোহল আছে যেটা তোর আমার কী করছে, টেক পার্ট করছে। এখানেও সেম ব্যাপার, বেসিক্যালি 1 ডিগ্রি অ্যালকোহলটাকে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট পেলে ও আমার প্রথমে এরকম একটা অ্যালডিহাইডে চেঞ্জ হয়, অ্যালডিহাইডটা চেঞ্জ হয়ে লাস্টে এরকম একটা কিটোন টাইপের জিনিস চেঞ্জ হয়। কিটোন তো না, এটা একটা কিটোন, কী বলছি, এটাই তো অ্যালডিহাইডটা বেসিক্যালি, মানে এটা কী বলে, এটা মিথানল ডিহাইড, ঠিক আছে, মিথানল ডিহাইড বলবো এটা, হ্যাঁ হ্যাঁ না? প্রথমে আছে অক্সিজেনটা, হ্যাঁ কিটোন তো হবে না, মাঝখানে নেই। না না, কিটোন দরকার নেই, এই যে CH3 গ্রুপটা প্রেজেন্ট আছে না, তাই জন্য হ্যালোফর্মটা পারফর্ম করতে পারে। হ্যাঁ মিথাইল COH টাকে তাহলে কি বলবে? এটা তো তোর মিথানল ডিহাইড। মিথানল ডিহাইড না? হুম, না মিথানল তুমি ডিহাইড। বললে অন্য কিছু বোধহয়। না না না, মিথানল ডিহাইড, মিথানল ডিহাইড, আর কি বলবো ওটাকে, ঠিক আছে। মিথানল ডিহাইডে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে একটা CH গ্রুপ আছে, দ্যাটস ওয়াই এটা আমার হ্যালোফর্ম টেস্ট দিতে পারবে।
তোদেরকে দেখবি 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল থেকে খুব একটা বোর্ডসে তো দেবে না, দিলে যে ইমেন্স রিয়ারেন্সে দিতে পারে। তোদের ম্যাক্সিমাম বোর্ডসে যেটা আসতে পারে, ম্যাক্সিমাম যদি টাফেস্ট আসে তাহলে তোকে এই 2 ডিগ্রি অ্যালকোহল দেবে, 1 ডিগ্রি অ্যালকোহল জিজ্ঞেসও করবে না বলে, ঠিক আছে? এটা যে ইমেন্স ইমেন্সের জন্য ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এই মিথাইল অ্যালকোহলের ব্যাপারটা জিজ্ঞেস করবে, বলবে এমন একটা কিটোন যার মধ্যে একটা CH3 গ্রুপ আছে, এমন একটা কিটোন যার মধ্যে একটা CH3 গ্রুপ আছে, সেই সবসময় কী করে, হ্যালোফর্ম টেস্ট দেয়, হ্যালোফর্ম টেস্ট দেয়। বোঝা গেল না গেল না? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি যে বারবার বলছি হ্যালোফর্ম টেস্ট দেয়, টেস্ট দেয়, এই কথাটার মানে হচ্ছে বেসিক্যালি রিয়েকশনটা হওয়ার পর এটা সুন্দর গন্ধ বেরোয়, সেটা থেকে আমরা বুঝতে পারি যে হ্যালোফর্ম মানে তোর কোনো একটা হ্যালোফর্ম প্রডিউস হচ্ছে, সেটা ক্লোরোফর্ম ব্রোমোফর্ম যেটা যাই হোক না কেন, একটা মিষ্টি এরা গন্ধ বেরোচ্ছে, তার মানে একটা কোনো একটা হ্যালোফর্ম তৈরি হয়েছে। সেখান থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, তাহলে এটা একটা মিথাইল কিটোন, মানে এমন একটা কিটোন যার মধ্যে একটা মিথাইল গ্রুপ প্রেজেন্ট আছে। বেসিক্যালি এই টেস্টগুলো ডেভেলপ করা কেন হয়েছিল, তুই যদি ভেবে দেখিস, আগেকার দিনে তো আর এত স্পেকট্রোস্কোপি ছিল না। এখন যেরকম মাস আছে, ইউভি আছে, ঠিক আছে, NMR আছে, মানে সেকেন্ডের মধ্যে, যে কয়েক সেকেন্ড, ইউভি টিভি তো এফটি ইউভিতে তো মানে ফুরিয়ার ট্রান্সফর্ম ইউভি মেশিন যেগুলো রয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যে তোকে পুরো স্ট্রাকচার চোখের সামনে তুলে ধরে, ঠিক আছে? মাসেও তাই, মেশিনটার মধ্যে জাস্ট একটু স্যাম্পেল দিয়ে তোকে জাস্ট চালিয়ে দিতে হবে, মেশিন কী করবে, পুরো অ্যানালাইসিস করে ঠরে তোকে একটা গ্রাফ দিয়ে দেবে, আর সঙ্গে একটা স্ট্রাকচারও তোর কম্পিউটারে ভাসিয়ে দিতে দেবে। এতটাই অ্যাডভান্স হয়ে গেছে এখন, ঠিক আছে? ইউভি দিলেও তুই মোটামুটি একটা ব্রড ব্যান্ড দেখতে পাবি, বুঝতে পারবি কোথায় ওর মোটামুটি আসছে, সেখান থেকে তুই বুঝতে পারবি কোন কোন গ্রুপগুলো প্রেজেন্ট আছে, NMRও ক ধরনের হাইড্রোজেন আছে সেটা বুঝতে পারবি। এই হচ্ছে বেসিক্যালি এখনকার দিনের সুবিধা। আগেকার দিনে এই সুবিধাগুলোই আমার কাছে ছিল না। তখন আমার কোনো একটা কম্পাউন্ড আমি বানিয়েছি, আমি ভেবেছি এইভাবে বানাবো, ঠিক আছে? ধর আমি একটা কম্পাউন্ড বানাবো ভেবেছি এরকম, CH3 CH2 CH2 C11O CH3। আমি এটাতে কনফার্ম করবো কীভাবে যে আমার আবার কেটে যাচ্ছে, কি বললে কেটে গেল? আমার আবার কেটে গেল এখন শোনা যাচ্ছে? আওয়াজটা। এখন শোনা যাচ্ছে? হ্যালো? 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 আমার আওয়াজ শুনতে পাচ্ছিস এবার? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। মাঝখানে কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না, রোবটের মতো আওয়াজ আসছিল। আরে আজকে এখানে নেটের খুব প্রবলেম, এখানে আসলে কি বলতো, আমার আজকে ফোনের আবার নেটে। শুনতে পাচ্ছি না। হ্যালো? হ্যাঁ, এবার পাচ্ছি। আরে এখানে বেসিক্যালি কি হচ্ছে বলতো, তোর মানে আমার ফোনের নেটেও চালাচ্ছি তখনও সেম প্রবলেম হচ্ছে, কলেজের ওয়াইফাইতে চালাচ্ছি তখনও সেম প্রবলেমটা হচ্ছে। এটা বুঝতে পারছি না, এটা কোনো এখানে নেটওয়ার্কের আজকে ভীষণ ইস্যু চলছে। বুঝতে পেরেছি, তাই জন্য মাঝখানে মাঝখানে চলে যাচ্ছে আওয়াজটা। হ্যাঁ বুঝতে পারছি, অন্যদিন হয় না এরকম, আজকে আমি বুঝতে পারলাম এরকম হচ্ছে খুব। যাই হোক, দেখ হ্যাঁ যেটা বলছিলাম আর কি, তো মানে আগেকার দিনে এত স্পেকট্রোস্কোপি তো ছিল না। স্পেকট্রোস্কোপি জায়গাটা শুনেছিস তো? না, একটুই শুনলাম, জাস্ট আগেকার দিনে ছিল না, তারপরে কি হ্যাঁ, বলছিলেন? আগেকার দিনে হ্যাঁ ওইটাই আগেকার দিনে তো এত মেশিন টেশিন ছিল না, এত অ্যাডভান্স টেকনোলজি ছিল না। তা তুই এখন কিভাবে ডিটেক্ট করবি? তুই ধর এরকম একটা কম্পাউন্ড বানিয়েছিস CH3, আমি একটু পরিষ্কার করে লিখে দেখাই। ধর কম্পাউন্ড বানিয়েছিস CH3 CH2 CH2 C11O CH3, এরকম একটা কম্পাউন্ড তুই ডেভেলপ করেছিস ল্যাবে। তোর কাছে না, তুই ধর বসে আছিস এখন 1800 খ্রিস্টাব্দে বা 1900 খ্রিস্টাব্দে, 1901 1902 বা 1800 বসে আছিস। হাউ ইউ উইল ডিল উইথ দিস? আমি প্রি-ওয়ার্ল্ড ওয়ার 1 এর কথা বলছি। সেই সময় তুই কিভাবে ডেভেলপ করবি? বেসিক্যালি সায়েন্সে
টেকনোলজিতে ডেভেলপমেন্ট হয়েছে ফর দ্য 2 ওয়ার্ল্ড ওয়ার্স। আফটার 2 ওয়ার্ল্ড ওয়ার্স টেকনোলজি হ্যাজ বুম, ঠিক আছে, বাট বিফোর দ্যাট টেকনোলজি কিন্তু খুব একটা বুম করেনি। তুই যদি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখিস, আজ থেকে মাত্র 100 বছর আগে কলকাতার রাস্তায় ঘোড়ায় টানা গাড়ি চলতো। এটা কি বিশ্বাস করা সম্ভব? 100 বছর না, 70 বছর, 70 থেকে 80 বছর আগে। হ্যাঁ, 70 বছর আগে কি করে ঘোড়ার গাড়ি চলতো? মাইরি বলছি, 70 বছর আগে ঘোড়ার গাড়ি চলতো, ইন্ডিপেন্ডেন্সের আগে, ইন্ডিপেন্ডেন্সের সময়ও, ইন্ডিপেন্ডেন্স পরেও চল। ইন্ডিপেন্ডেন্সের পরেও চলতো। 70 একদমই মানে তাই, 70 তো। 70 70 বছর 80 বছর আগেও, আমি অ্যাকুরেট বলছি না, আরে 70 থেকে 80 বছর মানে আগেও। ইন্ডিপেন্ডেন্সের পরে, ওটা আগে নয়। যাই হোক, তুই ইন্ডিপেন্ডেন্সের পরেও চলতো, তুই যদি খোঁজ নিয়ে দেখিস, না বুঝলি? মানে আমার ঠাকুমা তো 70 বছরের বেশি না। তো ঠাকুমা জিজ্ঞেস করবি, ওর কলকাতায় বলেন ঘোড়ার 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 গাড়ি গাড়ি চলতো, চলতো। একদম ট্যাক্সি হিসাবে ঘোড়ার গাড়ি চলতো, জেব্রায় টানা অবশ্য গাড়ি তখন চলতো। কলকাতায়ও ছিল না। তাহলে কলকাতায় তুই যদি দেখিস ওরকম ছিল, তারপর কলকাতার আশেপাশে হাওড়া ঠাওড়ায় দিকে গেলে তো গরুর গাড়ি চলতো। আর আজকে হ্যাঁ মানে ওখানে কলকাতায় ছিল না, না সেটাই তো, বাংলাদেশ, ওই যে ওটার পরে। যেখানেই থাক না কেন তোর মা, তোর ঠাকুমা যেখানেই থাক, তোর ঠাকুমা যেখানেই থাক না কেন, সেখানে টেকনোলজি, আজকের টেকনোলজি গা 70 বছর আগের টেকনোলজি, জাস্ট দুটো ওয়ার্ল্ড ওয়ার পুরো সব কিছু চেঞ্জ করে দিয়েছে। এবং সেটা কেমিস্ট্রি কেন, তথাধিক ফিজিক্যাল সায়েন্সের ওপরও ডিপেন্ড করেছে। কারণ স্যার কিন্তু স্পেকট্রোস্কোপি তো অনেক আগে ডিসকভার হয়েছে, নিউটন বের করেছিল। স্পেকট্রোস্কোপি ডিসকভার হওয়া আর স্পেকট্রোস্কোপিকে একটা ইলেকট্রিক্যালের মাধ্যমে অ্যানালাইসিস করে তার গ্রাফ প্লট করা, এটা কি দুটো এক জিনিস? স্পেকট্রা বহু বছর আগে ডিসকভার হয়ে গেছে, স্পেকট্রোস্কোপি ডিপেন্ড হয়নি। স্পেকট্রোস্কোপি মানে হলো আমরা কোনো একটা কম্পাউন্ডের মধ্যে কোনো একটা রেজ অফ লাইট পাঠাবো, তার থেকে রেজ অফ লাইটগুলো বেরিয়ে এসে যেভাবে বিহেভ করছে সেইটাকে অ্যানালাইসিস করে সেই কম্পাউন্ডের ব্যাপারে আমরা কিছু বলতে পারবো, সেই ম্যাটারটার ব্যাপারে আমরা কিছু বলতে পারবো। বোঝা গেল? হ্যাঁ, আর স্পেকট্রোমিটারও তো 1800-তে হয়েছিল, 1800 সামথিং। স্পেকট্রোমিটার জিনিসটা কি বলতো? স্পেকট্রোমিটার দেখ, ওটা যে একটা লাইট আর কালার হিসেবে হ্যাঁ, কাজ করতো। ওই তো পাতি জিনিস, যে একটা লাইট 7টা কালারে ভেঙে যাবে, হ্যাঁ এই তো বেসিক প্রিন্সিপাল। একটা মানে প্রিজম ইউজ করে, ডিসপারসিভ সেটাই তো ডিসপারসিভ সিস্টেম যেটা ডিসপারসিভ হতো। সিস্টেম, হ্যাঁ। তো ওইটা ইউজ করে বিভিন্ন কালার শোটও বানানো হতো, এর থেকে বেশি কিছু করা হতো বানিয়েছে, না। ডিসকভার তো নিউটন করেছে, ও নিউটন তো করে এইসব গেছে প্রিজম, কেমিস্ট্রির জন্য করেনি, ও না তো ও তো ডার্ক নিজের, সোলার সিস্টেমের ডার্ক একদমই তাই, লাইন্স ওইসব পড়ার জন্য করার করছিল। জন্য করছিল। কিন্তু ব্যাপারটা বোঝ, সেই যে ডিসকভারি হলো, সেই ডিসকভারি থেকে এই স্পেকট্রোমিটার ডেভেলপমেন্ট হতে হতে কতটা দেরি হয়ে গেল। নিউটন তো আজকের লোক না, নিউটন তো এটা বহুদিন আগে বলে গেছিল যে প্রিজম দিয়ে যদি আমি পাস করি একটা হোয়াইট লাইটকে, তাহলে ও 7টা রঙে ভেঙে যায়, একটা স্পেকট্রাম দেয়। তা হ্যাঁ, আর সেখান থেকে তুমি যেটা বলছো হুম, ইউভি ইউভি মিটার, সে বোধহয় বেকম্যান করেছিল, নাকি অন্য কেউ করেছিল? ইউভি স্পেকট্রোস্কোপি মিটারটা বের করা খুব অনেক, আমি ঠিক মনে করছি না, মনে হয় বেকম্যান। দেখতে হবে, মডার্ন ইউভি স্পেকট্রোস্কোপি মিটার অনেক বাদে এসছে, দেখে ইউভি নিচ্ছি। এনএমআর, এগুলো অনেক পরে এসছে, অনেক পরে ডেভেলপমেন্ট হয়েছে। তো এখনকার দিনে অনেক হ্যাঁ, সোজা, 1941 হয়েছে, অনেক পরে বলছি তো, দিল অনেক এখানে। বাদে। তুই গত 50 বছরে কেমিস্ট্রি যে পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে চিন্তার বাইরে, ঠিক আছে? গত 50 বছর আগে, আমি তোকে বলছি 50 ইয়ার্স আগে, 50 বছর আগে তুই নোবেল পুরস্কার, কেমিস্ট্রির নোবেল পুরস্কারগুলো দেখবি, আর এখন 50 ইয়ার্স পর কেমিস্ট্রির নোবেল পুরস্কারগুলো দেখবি, বুঝতে পারবি আকাশ পাতাল তফাৎ, বুঝতে পারবি। এই যে এই বছর নোবেল পুরস্কার পেলো অর্গানোমেটালিক্সের ওপর, বোঝাবো ওটা তো কোনদিন, আলাদাই, একদম অনেক আলাদা। কোনদিন টাইম পেলে বোঝাবো অর্গানোমেটালিক্সের কি ব্যাপার, আমাদেরও পড়তে হয়, ঠিক আছে? আর মানে মানে কি বলবো, এটাকে অসাধারণের আবিষ্কার, অসাধারণ আবিষ্কার, ঠিক আছে? তো এগুলো ডিপেন্ড করছে টেকনোলজির ওপরও। তো টেকনোলজি এখন আছে আমার কাছে, যে এই কম্পাউন্ডটা যে তৈরি হয়েছে
এটা আমি প্রমাণ পেয়ে যাব মাত্র কয়েক সেকেন্ডে। আগেকার দিনে সেটা ছিল না। আগেকার দিনে তাই এই এক একটা গ্রুপের কনফার্মেটরি টেস্ট বেরোতো। তুই যদি খুব পুরনো দিনের কোনো লেখকের অর্গানিক কেমিস্ট্রির বই দেখিস, ওর পিছনে এরকম চার্ট বানিয়ে না কনফার্মেটরি টেস্ট বলা আছে। আমাদের লাইব্রেরিতে সেদিন আমি এটা দেখেছিলাম, খুব একদম ছেঁড়া একদম একটা বই, পুরনো, বহুত পুরনো, লেখকের নামটা আমার ঠিক মনে নেই, ঠিক আছে, খুবই পুরনো বই, অর্গানিক কেমিস্ট্রির বই। খুব বেসিক বেসিক অর্গানিক রিয়াকশন, যেগুলো এখন আর আমরা পড়িও না, ঠিক আছে, মানে বাচ্চাদের পড়ায়, ডিসপ্লেসমেন্ট, সাবস্টিটিউশন, মানে একদম বাচ্চাদের যেগুলো পড়ানো হয় ওগুলো দিয়ে লেখা। ওর মধ্যে আমি দেখেছি কনফার্মেটরি টেস্টগুলো পিছনে পুরো চার্ট বানিয়ে লেখা। তো আগেকার দিনে লাগতো। তাহলে এই যে একটা মিথাইল গ্রুপ দিয়ে একটা এরকম কিটোন তৈরি হয়েছে, এটা প্রমাণ করে দিয়ে পাবো হ্যালোফর্ম। কম্পাউন্ডের একটু স্যাম্পেলটা নেব, হ্যালোফর্ম টেস্ট করব, সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে, মিষ্টি গন্ধ বেরোলেই প্রমাণ হয়ে যাবে। বোঝা গেল না? গেল না? হ্যাঁ, এইভাবেই প্রমাণ। ফেমাস মানে হিস্ট্রির ফেমাস বই তো বোধহয় ল্যাভোসিয়ারের ছিল, অর্গানিক বুক। দেখ, ওরকম ভাবে তো মনে নেই আমার, সে তো ল্যাভোসিয়ার কোনো অনেক ফেমাস ফেমাস রাইটারের বই আছে, ঠিক আছে, ফেমাস বই ওরকম কিছু নেই। পুরোনো দিনের প্রচুর লেখা তুই যদি পড়িস, এখন সেগুলো ইন্টারনেটে ওরকম পাওয়া খুব ইজিও, খুঁজে যদি দেখিস, ঠিক আছে, প্রচুর পুরোনো বই নেই, এগুলো সময় নষ্ট করার এখন কোনো বিষয় না। যদি কোনোদিন কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়িস যদি কেউ, তখন তারা খুঁজে দেখতে পারি, বা কেমিস্ট্রি নিয়ে আমার মতো পড়লে খুঁজে দেখতে পারি, বাট তাও কোনো লাভ নেই, ঠিক আছে, ওই জিনিস খুঁজে পড়ে বৃথা, টাইম ওয়েস্ট। বাট হ্যাঁ, ইচ্ছা হলে খুঁজে দেখতে পারিস লিটারেচার, ঠিক আছে, এই আর বুঝতে কি। পেরেছি। লিটারেচার এখন আর কোনো কামের না। এখন সব কিছু একটুখানি জাস্ট এক্সপেরিমেন্ট করে। আমি তো দেখি এখন আমাদের ল্যাবে যে পিএইচডি স্কলারগুলো কাজ করে, সব আমারই বয়সী ম্যাক্সিমাম, হ্যাঁ, আমারই বয়সের সব লোকজন। আমি একটু লেটে পড়ছি বলে, মধ্যে বড়ও আছে, মিথ্যা কথা বলবো না, ম্যাক্সিমামই আমার বয়সী আছে, কিছু লোক তো আমার বয়সী। তাদের তো আমি দেখি কিছুই না, দুটো রিয়াকশন করলো, টেস্ট টিউবে নিল, নিয়ে সোজা স্পেকট্রোস্কোপি ল্যাবে চলে গেল, আবার টেস্ট করলো, মিললো, না মিললে আবার ব্যাক টু ল্যাব, আবার এক্সপেরিমেন্ট করলো, আবার ল্যাব, আবার স্পেকট্রোস্কোপি করলো, আবার না মিললে আবার ল্যাব এই চলছে ওদের সারাদিন। কিন্তু আমাদের একটা অর্গানিকের প্রফেসর, আমি যার কাছে কি আমি বাড়িতে পড়তাম আগে ক্লাস, চার্জার, ইউ ক্যান টেক দিস ওয়ান ব্রো, ক্যান ইউ ফিল দ্য বটল? No, not it now. No, after something. I'm not feeling good. I don't know, bro. Fever. No, my legs are paining. No, I'll not eat. Stomach is also upset. Stomach upset. না, ওই জন্য আগেকার দিনে আমাদের এই স্যার তখন বলতো যে আমরা, মানে স্যারদের সময়ও যেগুলো ছিল না, তখন স্যারেরাও এই টেস্ট করে 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 করতো। যাই হোক, সে পুরোনো দিনের কথা বলে দেখ, ইম্পর্টেন্ট পয়েন্ট কী কী মাথায় রাখবি। ফর্মেশন অফ ফার্স্ট কার্বন আয়ন ইজ দ্য আরডিএস স্টেপ। ফার্স্ট কার্বন আয়ন যেটা তৈরি হবে সেটাই হচ্ছে ওর আরডিএস স্টেপ। মানে এইটা দিয়ে, যে সায়ুদ আমায় জিজ্ঞেস করছিল যে বিভিন্ন স্টেপের রিয়াকশন, যখন নাম্বার অফ স্টেপের রিয়াকশনস হয়, তখন আমি কীভাবে তার কাইনেটিক্স বের করি বা তার রেট অফ দ্য রিয়াকশন বের করি, দেখ আমি আরডিএস এর টেস্ট ইউজ করি, ঠিক আছে। হ্যাঁ, আরডিএসটা কোনটা? এই যে প্রথম কার্বন আয়নটা তৈরি হবে সেটা। নেক্সট হচ্ছে নো রিঅ্যারেঞ্জমেন্ট। অবভিয়াসলি কার্বন আয়ন তৈরি হচ্ছে, তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার তো কোনো প্রশ্নই নেই। রেট অফ দ্য রিয়াকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কার্বন আয়ন। অবভিয়াসলি ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, তো রিয়াকশন অফ দ্য রেট তো স্টেবিলিটি অফ দ্য ইন্টারমিডিয়েটের উপরেই ডিপেন্ড করবে। আর রেট অফ দ্য রিয়াকশন সবসময় মনে রাখবি সবার জন্য ইকুয়াল, F2Cl2 Br2 I2। কেন? এখানে এই যে X2 বন্ডটা যে ব্রেক হচ্ছে, এই বন্ডটা ব্রেকিংয়েরটা তো আর আরডিএস নয়। আরডিএস কোনটা? ফার্স্ট কার্বোকার্বন ফর্মেশন। এই X2 বন্ডটা যে ব্রেক হচ্ছে, এইটা হওয়ার পর যে এ এসে এখানে অ্যাটাক করছে, এই বন্ডটা ব্রেক করছে, এই দিস ইজ নট দ্য আরডিএস।
দিস ইজ নট দ্য আরডিএস। তাহলে সব কটার জন্য রেট কি হবে, ইকুয়াল হবে। বোঝা গেল না গেল না? হ্যাঁ এটাই বেশ, আর কিছু না। এবার দেখ এখানে একটা পোর্শন দিয়েছি, এটা তোরা করবি বাড়িতে। নেক্সট হচ্ছে, আচ্ছা লেকচার 3 পুরো করিয়ে দিলাম। এটা হচ্ছে দেখ পপআপস রুল, পপআপস, ঠিক আছে? পপআপস রুল, ketones are generally oxidized under vigorous conditions. Ketones are generally oxidized under vigorous conditions, that is strong oxidizing agent and at elevated temperature. তাহলে কিটোনকে কখনো যদি অক্সিডাইজ করতে হয় তাহলে আমার কী করতে হবে, আমার ভিগোরাস কন্ডিশন চাই, মানে এক্সট্রিম কন্ডিশন চাই, এক্সট্রিম, ঠিক আছে? এক্সট্রিম কন্ডিশন চাই। এবারে এক্সট্রিম কন্ডিশনে আমার কী নিতে হবে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, আর নিতে হবে এলিভেটেড টেম্পারেচার, মানে হাই টেম্পারেচার। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ দিস অক্সিডেশন ইনভলভস কার্বন কার্বন বন্ড ক্লিভেজ। এই অক্সিডেশনগুলোতে কী হবে, কার্বন কার্বন বন্ড ক্লিভেজ হবে, মানে কার্বন কার্বনের মধ্যে বন্ডটা ভাঙবে। তাই জন্যই কিন্তু এলিভেটেড টেম্পারেচার আর স্ট্রং অক্সিডেশন এজেন্ট চাই। কার্বন কার্বন বন্ডস আর ভেরি স্ট্রং, কার্বন কার্বন বন্ডস আর ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং। তাই জন্য আমার একটা এক্সট্রিম বা ভিগোরাস কন্ডিশন অফ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড এলিভেটেড বা হাই টেম্পারেচার আমার দরকার পড়ে। Their oxidation involves carbon-carbon bond cleavage to afford a mixture of carboxylic acids having lesser number of carbon atoms than the parent ketones. If 2-degree alcohol in আচ্ছা কিটোনটা, হুম এই কিটোনটা আনসিমেট্রিক্যাল কিটোনস ইউজ হয় না সিমেট্রিক্যাল? দেখ এবার আমি একটা কথা বলি, তুই সিমেট্রিক্যাল করলে দুটো সেম সেম পাবি হ্যাঁ অলমোস্ট, আর আনসিমেট্রিক্যাল ইউজ করলে আলাদা আলাদা পাবি। এবার সেটাই তোকে এখানে দেখাবো যে কোনটা দিয়ে কীভাবে করবি, ও আচ্ছা। ঠিক আছে? এবার দেখ দেখ এবার বলছে 2 ডিগ্রি অ্যালকোহল যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট পায় ও সোজা কিটোনে বদলে যায়, ঠিক আছে? ইন স্টার্ট, এবার যদি আমি কিটোন দিয়ে শুরু করি তাহলে কিন্তু ও স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট পেলে কার্বক্সিলিক অ্যাসিডে বদলাবে। কি বললাম, 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিস তাহলে কিটোনে বদলায়, তারপরে আর কোনো রিয়াকশন হয় না। কিন্তু কিটোনটাকে তুই আলাদা করে নিয়ে আবার যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিস তখন ও কার্বক্সিলিক অ্যাসিডে বদলে যায়। বোঝা গেল? বুঝতে পেরেছি। তাহলে দেখ পফাস রুল কি বলছে, সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড ও স্মলার অ্যালকাইল গ্রুপের সাথে যাবে, এই কথাটা মাথায় রাখবি। সি ডাবল বন্ড ও কার সাথে যাবে, স্মলার অ্যালকাইল গ্রুপের সাথে। এবার ধর আমার কাছে এরকম একটা দেখ কি আছে, এর একটা কিটোন আছে, কিটোনের এইটা একটা অ্যালকাইল গ্রুপ আর এই বড়টা একটা অ্যালকাইল গ্রুপ, এই বড়টা একটা অ্যালকাইল গ্রুপ, এই অ্যালকাইল গ্রুপটা ছোট, তাহলে এই ডাবল বন্ড ওটা এই ছোটটার সাথে চলে যাবে আর এইটা আলাদা হয়ে যাবে, এই বড় গ্রুপটা। তাহলে এই বড় গ্রুপটা যখন আলাদা হচ্ছে এটা ওইচ লাগিয়ে দিবি একে, আর এই কার্বনের সাথে এটা ওইচ লাগিয়ে দিবি, তাহলে দেখ সিএসসি, সি ডাবল বন্ড ওইচ, এটা একটা হয়ে গেল। আর এই অ্যালকাইল গ্রুপটার সাথে একটা ওইচ, এটা একটা কি হয়ে গেল, অ্যালকোহল। এই অ্যালকোহল স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট KNO4 এর সাথে আছে, হিট হচ্ছে, সঙ্গে সঙ্গে কিসে বদলে যাবে, কার্বক্সিলিক অ্যাসিডে। বোঝা গেল না গেল না? হ্যাঁ বুঝতে পেরেছি। অ্যালকোহল কিসে বদলে গেল, কার্বক্সিলিক অ্যাসিড। এটা মাথায় রাখবি, ঠিক আছে? নেক্সট দেখ এই কিটোনটার, এটা একটা এই এদিকেও সেম এদিকেও সেম, তুই যেদিক খুশি ভাঙ একই তো হবে। বোঝা যাচ্ছে না হচ্ছে না? হ্যাঁ এদিক দিয়ে ভাঙ আর এদিক দিয়ে ভাঙ,
একে একটা OH দিবি, এইখানে একটা OH দিবি, তাহলে দেখ CH3 CH2 OH একটা হয়ে গেল। আর এটা আমার কি হলো, এই CH3 CH2 C ডবল বন্ড OH, CH3 CH2 C ডবল বন্ড OH, ঠিক আছে। তারপরে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট বুঝতে আছে, পেরেছি। তাই এটা কার্বক্সিল। সাউথ বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? হ্যাঁ হয়নি? সবাই আবার ফোটা ফোটা দিতে চলে গেলি। না না, শুনতে পাই। বুঝতে পারছিস না বুঝছিস না আগে বলতো। না না, তুমি যে ডাকলে শুনতে পাই, এটাই বলছি। বুঝতে পেরেছিস? হ্যাঁ। জানি না সত্যি মিথ্যা তো বলবি না আমাকে। দেখ আবার, এবার দেখ এখানে এইটা বড়, 1 2 3 তিনটে কার্বন, এটা দুটো কার্বন, তাহলে ছোটটার সাথে ডাবল বন্ড হয়ে যাবে। তো ছোটোর সাথে ডাবল বন্ড হয়ে গেলে CH3 CH2 C ডাবল বন্ড OH, এই এখানে OH দিয়ে দেবো, আর এইটাকে OH দিয়ে দেবো, ঠিক আছে। এটা হয়ে গেল আমার একটা 1 2 3 প্রোপানল। প্রোপানলের সাথে আবার স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট আছে, তাই এখানে ডাবল বন্ড হয়ে যাবে একটা করে। এই ঠিক এই পাশে মানে এটাকে কার্বক্সিলিক অ্যাসিডে বদলে দিই। বোঝা যাচ্ছে? হুম। নেক্সট হচ্ছে আমি এখানে এটা সেম, এটা কিছু বললাম না, এই ছোটোটার সাথে এই ডাবল বন্ডটা চলে যাবে, এটা আমি। এরপর হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। Aldehyde differs from ketone in their oxidizing reaction. Aldehydes are easily oxidized to carboxylic acid. Aldehydes কি করতে পারে, কার্বক্সিলিক অ্যাসিডে খুব ইজিলি অক্সিডাইজ হতে পারে on treatment with common oxidizing agents like nitric acid, potassium permanganate, potassium dichromate etc. ঠিক আছে। তাহলে দেখ কী হবে, অ্যালডিহাইড আছে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট আছে, চুপচাপ CHO হাটাও, COOH লাগাও, কোনো চাপ নেবে না। এটাতেও কার্বক্সিলিক হয়ে যাবে না? একদম 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 একদম, ঠিক আছে। অ্যালডিহাইড খুব ইজিলি অক্সিডাইজ হয়, এই কথাটার ওপর খুব মন দে, ইজিলি অক্সিডাইজ, খুব ইজিলি অক্সিডাইজ হয়। কিটোনকে করতে তাও একটু বেগ পেতে হয়, আমার অ্যালডিহাইডকে করতে কোনো অসুবিধা হয় না, সিম্পল কাজ। নিচেরটা কি অ্যালকোহল? বলছি CHO হাটাও, COH লাগাও। এবার ধর তোর ওখানে 1 ডিগ্রি অ্যালকোহল দিল, তুই জানিস 1 ডিগ্রি অ্যালকোহলকে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিলে ও প্রথমে কিসে তৈরি হবে, অ্যালডিহাইড। এবার অ্যালডিহাইডকে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট প্রেজেন্টে কী হবে, CHO হাটাও, COOH লাগাও, সিম্পল। বোঝা গেল? হুম। এইটাই, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, তোদের ফ্রাইডে সকালে কি আছে রে? ফ্রাইডে সকালে স্কুল আছে, আমি যাব না বোধহয়। অয়েলি ছুটি আছে না স্কুল আছে? হ্যালো, ছুটি আছে না স্কুল আছে? কবে? এই ফ্রাইডে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ফ্রাইডেতে তো স্কুল আছে, ফ্রাইডে দিয়ে স্কুল শুরু হচ্ছে। ফ্রাইডে দিয়ে স্কুল, তুই যাবি স্কুলে? হ্যাঁ। বাবা, তুই আজকে তুই স্কুলে যাচ্ছিস? আমি তো বলেছিলামই তোমাকে, আমাদের স্কুলে সবসময় যেতেই হয়, আমি ওরম অ্যাবসেন্ট করতে পারি না, আচ্ছা তোদের, আমাকে একটা ঝামেলা কথা করে না। বলতো, আমি যখন ডিসেম্বরে আসবো, ডিসেম্বরের 21 হুম। থেকে, তখন তো সব স্কুল ছুটি হয়ে যাবে না? ডিসেম্বর 21 কেন? স্কুল তো নভেম্বর থেকেই ছুটি, সেশন শেষ তো। কি? আমাদের তো নয়, তোদের কবে? আমাদের কিছু ছুটি নিয়ে বলেইনি। ছুটি তো পড়ে যাবে, টেস্টের পরে ছুটি পড়ে যাবে। না, আমাদের টেস্ট হচ্ছে না তো, আমাদের জানুয়ারিতে মক টেস্ট আছে, তার আগে কিছুদিন ছুটি দেবে হয়তো, বা নাও দিতে পারে। আমি বুঝতে পারছি না স্কুলের ব্যাপার স্যাপার, কিছু ছুটি ফুটি দিচ্ছে না। ছুটি তো দেওয়া উচিত রে। আমিও তো তাই জানি যে এবার পরীক্ষার আগে ছুটি দেওয়া উচিত, না, কিছু আমার বলছেও না।
আমাদের তো ওখানে সেশনই শেষ হয়ে যায় নভেম্বরের 14 পরে, আর তো তোদের তো ক্লাস 12ই শেষ। হ্যাঁ নভেম্বর তোদের ঠিক শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের আছে নভেম্বরে পুরো স্কুল আছে, ডিসেম্বরেরটা জানি না। আর জানুয়ারিতে বললো আমাদের মক টেস্ট নভেম্বর আছে, পুরো মক স্কুলের টেস্ট ছুটি। হয়ে তারপর ক্লাস চলবে। ফার্স্ট 1 ঘন্টায় মানে টেস্টটা হবে, তারপরে পুরো ক্লাস হবে এরকম বললো। নাহলে নাকি ওরা সিলেবাস শেষ করতে পারবে না। ও আমরা তো আচ্ছা। ডিসেম্বরে প্রিবোর্ড দেবো, খালি স্কুল হ্যাঁ নেই, প্রিবোর্ড দিতে যাব। না না আমি ওটা বুঝেছি। আমাদের তো এসব নেই, বুটস ফুটস। তোদের তো ওই সেমিস্টার করে দিয়েছে না, সেমিস্টার করে দেওয়ার ফলে এইসব উঠে গেছে এখন। আমাদের সময় এই যে উঠে সামন্ত, গেছে হ্যাঁ তোদের আর মানে ছুটি আমরা কোনো লাস্ট নেই, মানে মনে আমরা হচ্ছে ছুটি না, পাবো না ওরকম, মনে শুধু না পরীক্ষার আগে ছুটি পাবো একটু। ও পরীক্ষার আগে মনে হয় তোদের ওই এক মানে 2-3 সপ্তাহ ছুটি দিয়ে দেবে, ওই রকম 2-3 দেবে। সপ্তাহ দেবে না আমার মনে হয়। কি যাতা, এটা এটা আবার কিরকম কথা হলো? হ্যাঁ ওরকমই দেয়। যা যতদূর মনে হচ্ছে মানে ওই কলেজের মতো নিয়ম করে দিয়েছে। কলেজেও ছুটি দেয় না, যদিও আমরা ছুটি নিয়ে নিই, এরকম নিয়ম করেছে। ওয়াও। না যেরকম মানে সামন্তক বললো, সামন্তকের মতো আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও ছুটি হতো, মানে সিবিএসসি যেরকম ছুটি হয় ওরকম ছুটি হ্যাঁ, ওয়েস্ট সব বেঙ্গল। সব জায়গায়ই হয়, এটা এখন যেই তো বোর্ডই হোক না কেন। নতুন নতুন ভাবে নিয়ম করেছে মমতা ব্যানার্জি। বাহ। কিন্তু আমাদের তো, আমার অনেকগুলো বন্ধুর তো ছুটি এমনি ডিসেম্বরের থেকে রে। মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড হ্যাঁ, শিওর। আমাদের কিছু বলেনি, আমি জানি না। দেয়। কেন কি ক্রিসমাসের তাহলে তো ছুটি ডিসেম্বরে পড়বে। সেইটা পড়বে হয়তো, হ্যাঁ সেটা দেবে, ডিসেম্বরে ক্রিসমাসের ছুটি ছুটি দেবে দেবে, তো, বাট আমি যখন তাহলে আসবো নিশ্চয়ই তখন ছুটি জানুয়ারিতে দেবে। এমনি এমনি স্কুল খুলবে না। জানুয়ারিতে খুলতে হবে, একটা তো মক টেস্টের জন্য খুলতেই হবে তোদেরকে। ও না, সরি, আমাদের নর্মাল পরীক্ষাটা হলো। ও আচ্ছা, না ভুল বলছি আমি। এমনি যে বোর্ডসটা সেটা তো ফেব্রুয়ারিতে। হুম আমাদের যতদূর বললো যে এইবার যেরকম হয়েছিল, এই যে বোর্ডসটা যে আমাদের হলো তার কিছুদিন আগে জাস্ট ওই মক টেস্টটা হয়ে কয়েকদিন ছুটি দিয়ে তারপরে আবার বোর্ডস হয়েছিল। হুম তো এইটাও মনে হয় ওই যে যতদূর বললো মনে হয় ফেব্রুয়ারি স্টার্টিং এ পরীক্ষা দেবে, হুম। তারপর পরীক্ষার পর ক্লাসগুলো হবে, তারপরে মনে হয় ওই আগে শেষ হয়ে যাবে, আগে আগে বোর্ডস এর আগে আগে শেষ হয়ে যাবে, ওই পাবো 1 সপ্তাহ মতন ছুটি হয়তো। তুই আমার একটা কথা বল, ফেব্রুয়ারিতেই তোদের মক টেস্ট তোদের রাখছে। তোদের বোর্ডসের জন্য রেজিস্ট্রেশন হয়ে গেছে না? ওগুলো তো মানে 11এই হয়ে যায়। না, হ্যাঁ মানে লাইক সেকেন্ড টাইম বলছো, মানে ফার্স্ট বোর্ডসটার জন্য মানে সেমেস্টার হ্যাঁ হ্যাঁ 3 হ্যাঁ, এর জন্য তো করলাম, আরেকবার তো মনে হয় হবে। ওটার জন্য রেজিস্ট্রেশন সেটা জানি না। না না, একটা কিছু হয় না পরীক্ষার আগে ওটা করতে হয়, নাম ঠাম নেয় অ্যাডমিট কার্ডের জন্য। হ্যাঁ, সেইটা তো এই তো সেমেস্টার 3 এর জন্য করেছে, এবার 4 এর জন্য আবার করবে কিনা সেটা জানি না। আচ্ছা আচ্ছা, সামন্ত তোদের হয় না? কারণ রোল নাম্বার ওইসব তো পেয়েই গেছি না, আর কি দেবে। আর ইয়েও দিয়ে দিয়েছে যে এই কার্ডটা নিয়ে ঢুকতে হয় অন্য এক্সামিনেশনে, তো ওটাও তো দিয়ে দিয়েছে, মানে রেজিস্ট্রেশন। আচ্ছা। আমার আমার মনে হয় তো না আর হবে। সেমিস্টার কি সেটা তো ওরকম নেই না। না তোদের কি হয়, তোদের পরীক্ষার আগে কোনো ফর্ম ফিল আপ হবে আর? ফর্ম তো ক্লাস 11এই ওরা সব সাবমিট নিয়ে নেয়, আমরা খালি এন্ট্রি ফি দিই। ওরা দেবে ডিসেম্বর নাগাদ, অ্যাডমিট কার্ড দেবে ডিসেম্বর। হ্যাঁ যেটা আমি বলছিলাম, অ্যাডমিট কার্ডটা পেয়ে গেলে আর স্কুল যাওয়ার নাম কি নিয়ে? মানে হ্যাঁ, তো ওরা তো, অ্যাডমিট ওদের তো বোর্ডস এখনো হয়নি, তাই জন্য ওরা ডিসেম্বরে পাবে, আমরা তো পেয়ে গেছি অলরেডি, কারণ আমরা ওটাতে একটা বোর্ডস একটা দিয়ে বোর্ড দেবে, নিয়েছি। আর একটা বোর্ডের আলাদা অ্যাডমিট কার্ড হবে। আরে কেন আলাদা হবে? অ্যাডমিট কার্ডের মধ্যে কেন আলাদা হবে না আচ্ছা, এরকম? ওই যে ডেট ওগুলোর জন্য। হ্যাঁ ওগুলো তো আলাদা ডেট না, হতো। ডেট তো লেখা থাকে না, মানে কি বলে, অন্য জায়গায় হতে পারে এই জন্য। কিন্তু জানিস তো আগে আমাদের সময় মানে আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের কাছে কিন্তু একটাই 10-এর অ্যাডমিট কার্ড, একটা 12-এর অ্যাডমিট কার্ড, ওটা আমরা সামনে রেখে দিই, ওটা প্রমাণ, ওটা লাগে। হ্যাঁ, সেটা আচ্ছা আমিও স্যার, জানি, মানে আমার ওটাও রাখা আছে, বাট জানি না আরেকবার হবে কিনা। তুমি অ্যাডমিট কার্ড পাওয়ার পরে স্কুল যাওয়ার হবে না কেন সেটা কেন জিজ্ঞেস করছো? অ্যাডমিট কার্ড দেওয়ার আগেই তো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে অনেক আগে। আচ্ছা হ্যাঁ, অ্যাডমিট কার্ড তো লাস্ট মোমেন্টে দেয়।
পরীক্ষা অ্যাডমিট কার্ড চালু তো হবার আগে ছুটির টাইমে দেয়। জানুয়ারি বা ডিসেম্বরে দেবে, তখন তো অলরেডি বন্ধ স্কুল। আর অ্যাডমিট কার্ড তো পেরেন্টস নেবে। আচ্ছা, ওই যখন আর খাতা আমাদের দেখা। খালি পরীক্ষার আগে এলওসি একটা থাকে, ঠিক আছে, এলওসি চেক করতে হয়। আচ্ছা, এলওসি আমাদেরকে সাইন মারতে হবে, বাবাকে সাইন মারতে হবে, মাকে সাইন মারতে হবে। তো ওগুলো সব তো হয়ে গেছে, মিটালাম, অক্টোবরে ছিল, হয়ে গেছে। হ্যাঁ, এলওসি আমাদেরও হয়ে গেল অক্টোবরেই হয়েছে। এলওসি মানে? লিস্ট অফ ক্যান্ডিডেটস, আরে আরে ওখানে ইয়ে থাকে, নাম ধাম থাকে, থাকে অ্যাড্রেস, নাম, আধার কার্ড নাম্বার, চেক করতে রোল, হয় ঠিক সবকিছু, আছে। সাবজেক্ট কম্বিনেশন ওইসব থাকে। হ্যাঁ, সব check করতে বুঝলাম। কেন তোমাদের এলওসি নেয় না? না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এলওসি ফেলওসি ছিল না। তো মানে এন্ট্রি কিভাবে হয় তাহলে? এই অ্যাডমিট কার্ডের ওপর। অ্যাডমিট কার্ডটা তো কার্ড, যেটা রোল নাম্বার ওখানে ওইসব লেখা থাকে, এক্সামের দিন নিতে হয়। ওটাই এন্ট্রি না, করবে কি করে ওখানে এক্সামে? সাবজেক্ট গুলোও লেখা থাকে, সাবজেক্টও লেখা থাকে। কার না, কি কি সেটা লেখা সাবজেক্ট। থাকবে, এন্ট্রি কি করে হবে? পরীক্ষায় রেজিস্ট্রেশন কিভাবে হবে? ও, ওটাই তো পরীক্ষা। রেজিস্ট্রেশন ফর্ম আই আমাদের গেস। জন্য ওটাই রেজিস্ট্রেশন ছিল ওয়েস্ট বেঙ্গলে। না, আমার একটা অ্যাডমিট কার্ড আছে, একটা রেজিস্ট্রেশনের ফর্ম আছে। হ্যাঁ, রেজিস্ট্রেশন তো আলাদা, হয়। ওটা হ্যাঁ, রেজিস্টার হয়েছে সেটা। যে শিক্ষা পরিষদের আন্ডারে রেজিস্টার, সেটার জন্য একটা দেয়। ওটা আমার তো কাছে আছে। হ্যাঁ, মানে রেজিস্টারটা আমি চেক যেই করে না? স্কুলে পড়েছিলাম, লাইক ওই যাদবপুর বিদ্যাপীঠে, ওখান থেকে কিছু একটা দিয়েছিল, লাইক লেখা ছিল ভেনিউ টেনিউ, যে এরকম যাদবপুর বিদ্যাপীঠ, ওই একটাই দিয়েছিল স্কুল থেকে। জানি না, এই নতুন নতুন নিয়মগুলো আমার ঠিক, আমি তো একদম এটা। এমনিতেও জানুয়ারিতে আমি একটা জিনিস বুঝতে পারছি না কি করব। তো লাইক এটা মে করা কি, মানে মানে ফেব্রুয়ারিতে আমাদের মক টেস্ট হবে, তারপরে ওই এক সপ্তাহ পরেই আবার বোর্ডস হবে। ওটা তো কি হবে আর? আচ্ছা আর তার স্যার, মধ্যে কি মানে মক টেস্টটা দিয়ে বেরিয়েও যেতে পারবো না, পুরো স্কুল করতে হবে রোজ। করবি না, ওটা তো তোরা ওটা টিচারদের সাথে ওটা কথা করা বলতে হবে। যাবে না তো, ওটা ওটা করবে না, টিচারদের সাথে কথা বলেই বলতে দিয়েছে, হবে। কোঅর্ডিনেটর বলেই দিয়েছে যে আমরা সিলেবাস শেষ করতে পারবো না, তোমাদের এরকম পরীক্ষা দিয়ে ক্লাস করতে হবে। জাস্ট সকালবেলার ওই যেই টাইমটা প্র্যাকটিক্যাল থাকে 1 ঘন্টা, ওই টাইমটা নাকি আমরা শুধু পরীক্ষা দেবো, প্র্যাকটিক্যালটা হবে না। তারপরে নাকি পুরো ক্লাস হবে নর্মাল যেরকম হয়। আচ্ছা, মানে বেসিক্যালি এবার যা হয়েছে সেটাই নাকি হবে। আমি কিছু বুঝতে পারলাম আপনাদের কথাবার্তা। চেষ্টা করবি, কথা বলে দেখবি একবার। কে আচ্ছা আর কে স্যার, কথা বলবে। বল বল। বলছি যে জেই মেন্স এর প্রথম অ্যাটেম্পট আর প্র্যাকটিক্যাল তো মনে হয় একসাথে ফেলবে, কি করে করব? দেখ, আমি তো একটা কথা বলি, যদি প্র্যাকটিক্যাল পড়ে যায় ওই দিন, তাহলে যেই মেন্সের হ্যাঁ, অ্যাটেম্প তুই দিতে পারবি না। তো হয়ে গেল তো, তাহলে কি করে, তাহলে তো মরে গেলাম। কিন্তু আমার মনে হয় না ওইভাবে ফেলবে, একদিন আগে একদিন ওইভাবেই পরে। ফেলছে। দেখো, ডেট শিট যেই মেন্স এর বলছে 21-এর পরে হবে, ঠিক আছে, 21/21-এর পরে, ঠিক হুম, আছে। হুম। স্কুল আর বোর্ডের প্র্যাকটিক্যালও আমাদের ওই সময়ই আছে, 20 থেকে স্টার্ট। মাঝখানে যেই মেন্সে কোনো একটা রোববার টোববার দেখেও ফেলতে পারে। না, সে নয় ফেললো, কিন্তু আরেকটাও তো নয়, একদিনে ফেললো না, আমি একসাথে ম্যানেজ করবো কি করে? সেটা তো একটা প্রবলেমেটিক হবে, আমি জানি। সেটা তো প্রবলেমেটিক ব্যাপারটা আছে। এক সপ্তাহ পুরো রিভাইজ করতে হবে তো যেই মেন্স, এরকম একদিন পরে দিলে তো হয়ে গেল। প্র্যাকটিক্যালটা আমার মনে হয় না তো প্রেশার নেওয়ার কিছু আছে, ঠিক আছে। প্র্যাকটিক্যালটা যতদূর আমি জানি, সিবিএসসি সব স্কুলেই ওই মানে নামকে বাস্তে প্র্যাকটিক্যাল হয় এক্সাম। আরে, এটা আমরাও জানতাম, এখন সব চেঞ্জ করে দিয়েছে। আরে আর হ্যাঁ, আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। স্যারগুলো ভালো দেয় না, মার্কস দেয় না ভালো। একটা খেচা মারা থেকে আসে জানো, ওপরে আমাদেরও বলছিল স্কুলে, মানে এমনটাই প্রশ্ন জিজ্ঞেস করে না, অফ দ্য টপিক, মানে হাফ মাথায় ইয়ারলিতে কত দিচ্ছে জানো সবাইকে? হলো। 20, 15, 14, 10ও দিয়েছে 30-এর মধ্যে। হ্যাঁ। না, তবে এটা আরে, ওইখানে হবে, কারণ মিনিমাম সিবিএসসি লেখাই থাকে যে 20-র নিচে কাউকে দেবে, যা হবে সব। আমাকে যদি 20ও দেয় ওখানে প্র্যাকটিক্যালে, সেটাও অসুবিধা না, 10 নম্বর কেটে দেবে, পুরো 90 হয়ে যাবে 100 থেকে। না না, অতও কাটে না, 25 পেয়ে যাবে আর। কিছু না করলে 25 23-24 দিয়ে দেয়। 25 পড়বি তো কিছু পাওয়ার থেকে পড়বি না। 5 মার্কস ওখান থেকে 95 হয়ে গেল, আর 5 মার্কস কিছু ভুল হলে 90-এর নিচে নেমে যাবে।
খালি চেষ্টা করবি প্র্যাকটিক্যালটা যতটা করবি করলে হবে। তো সেটাই তো বলছি, প্র্যাকটিক্যাল করতে গেলে প্র্যাকটিক্যাল পড়তে হবে, কেন কি প্র্যাকটিক্যাল তো একটাই জিনিস, যেটা আগে থেকে পড়ে রাখি না আমি। ওটাও হালকা কেউই হালকা করে। পড়ে রাখবি ছুটির দিনগুলোতে হালকা হালকা। আর তখন প্র্যাকটিক্যাল পড়বো না, তাহলে অ্যাটেম্প্ট করবো প্রথম। সে তো বুঝতে পারছি প্রথম শোন আমি একটা কথা প্র্যাকটিক্যাল বলি, আমি বলবো প্র্যাকটিক্যালের দিকে যদি এরকম সেম টাইমে পড়ে প্র্যাকটিক্যালকে বেশি প্রায়োরিটি দিবি। কারণ কি, বোর্ডস একবার আসবে, যেই মেন্স বহুবার আসবে। যেই মেন্স তুই 3 মাস বাদে আবার চান্স পাবি, ঠিক আছে? বাট প্র্যাকটিক্যাল কিন্তু চান্স হ্যাঁ, একবারই পাবি। না আমি তোকে সেটা দুটো বুঝতে পেরেছি, কিন্তু ফার্স্ট অ্যাটেম্প্ট ইজি হয়, ওই ইজি পেপার আর পাবো না সেকেন্ড অ্যাটেম্প্টে। আমি ওটাই বলছি, তোর কাছে তাও একটা চান্স থাকবে না। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, বাট চান্স, তাও একটা চান্স তোর কাছে থাকবে। বাট প্র্যাকটিক্যালটা একবার খারাপ হয়ে গেলে কিন্তু আর কোনো চান্সই নেই। বোর্ড শেষ হচ্ছে কখন? এপ্রিলে। আর সেকেন্ড অ্যাটেম্প্ট কখন? মেতে না, এপ্রিলেই হয়ে যাবে, এপ্রিলের শেষে। তাহলে আর কোথায়, ওখানেও কম টাইম বোর্ডস এর ছুটি পাবি এতে ভাই, জন্য। তুই বোর্ডসের মাঝখানে দেখবি একটা দুটো পরীক্ষায় মাঝখানে 5-5 দিন করে গ্যাপ থাকে তোদের, এরকমও থাকে। আরে বিশাল গ্যাপ সেগুলো নয়, দিয়েছে ঠিক আছে, বাপরে। আমি যখন প্রিপারেশনটা থিওরি বেস করব না অবজেক্টিভ ওরিয়েন্টেড করব, সেটা তো ঝামেলা। দেখ তোকে দুটো ব্যালেন্সে রাখতে হবে। তুই যদি 50% থিওরি করিস, 50%, দেখ আমি এটা কেন বলি, তোর যদি নিজের ভোকাবুলারি ঠিক থাকে, ঠিক আছে, আর তুই যদি একটা জিনিসকে বুঝে যাস, তুই যদি ঠিকঠাক শুধু টার্মগুলো জানিস, তুই মোটামুটি থিওরিটা লিখে দিয়ে চলে আসতে পারবি। বলতে পারছি কোশ্চেনগুলো যদি তোর জানা থাকে। আমি বলবো প্রবলেমটা কি। হুম দেখো, কেমিস্ট্রি করে নেবো, কেমিস্ট্রিতে আলাদা করে অবজেক্টিভে কিছু আলাদা থাকে না, থিওরিতে আলাদা থাকে হুম না, হুম হুম ঠিক আছে। হুম বোর্ডস এর ফিজিক্স করতে অসুবিধা, ফিজিক্সে বোর্ডস হুম। এ প্রচন্ড ডেরিভেশন টাইপের হ্যাঁ দেয়, এটা আমি ওটা আলাদা বলছি। প্রিপারেশন, হুম সেটা আলাদা প্রিপারেশন। আর যেই মেন্স এরকম ডেরিভেশন দেয় না, হুম। ঠিক আছে। ম্যাথসটা আলাদা করে করার কিছু নেই, ম্যাথসে ওখানেও সলভ করতে হবে, এখানেও সলভ করতে হবে, একই ব্যাপার। ফিজিক্সটাই মেন প্রবলেম। ওই ফিজিক্সটা নামাবি করে, সেটাই অসুবিধা। তোরা সবাই অসওয়াল্ডের বই কিনেছিস যারা সিবিএসসি? কিসের বই? অসওয়াল্ড অসওয়াল্ড। প্রিভিয়াস ইয়ারের জন্য হ্যাঁ ওসওয়াল? হ্যাঁ হ্যাঁ। না। অসওয়াল্ডটা কি লাগবে, কিনে ফেল। ওসওয়াল কিনবো হ্যাঁ নাকি অসওয়াল্ড। এক্সাম, এক্সাম আইডিয়া? তোর দেখ, অসওয়াল্ডটা হচ্ছে অনেক পুরনো, ঠিক আছে, আজকের না। ওরা বহু বছর ধরে এই জিনিসটা বানায়, আমি হ্যাঁ ম্যাক্সিমাম আমি অসওয়াল্ডই অসলি রেকমেন্ড করি, ঠিক আছে। এখন নতুন নতুন প্রচুর কোম্পানি বানায়, ঠিক আছে, যেরকম আরিয়ান্ত বানাচ্ছে, এমটিজি বানাচ্ছে, ঠিক আছে, অনেক কোম্পানি অনেক কিছুই বানাচ্ছে। তোরা সেগুলোও কিনতে পারিস, তাতে কোনো অসুবিধা নেই। অসওয়াল্ডটা কেন বলি কিনতে, তুই যদি বইটা খুলে একটু দেখিস, হ্যাঁ, আমি তো আমার পুরোনো বছরেরটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। ওই বইটার মধ্যে না প্রচুর পরিমাণে টপার্সদের লেখা, মানে কোশ্চেন আছে, টপার্সদের হ্যান্ডরাইটিংয়ে লেখা, মানে তারা হ্যাঁ কিভাবে একটা কোশ্চেনকে অ্যাটেম্প করতো, তুই সেইটা বুঝে যাবি। টেনেও করেছিলাম আমি, টেনে হ্যাঁ সেম জিনিস দেখেছিলাম। হ্যাঁ, তবে তুই বুঝতে ওই পারবি। একটা টপারের অ্যান্সার দেওয়া থাকে আগের বছরের একটা হ্যাঁ দেওয়া টপার, থাকে, তুই তারপরে ওটা বুঝতে 15টা পারবি, সাবজেক্ট পেপার আছে। তুই ওটা বুঝতে পেরে যাবি যে কিভাবে অ্যাটেম্প করতে হবে, কিভাবে একটা কোশ্চেনকে নামাতে হয়, কতটা ডিটেলে লিখতে হয়, ঠিক আছে, কতটা টু দি পয়েন্ট লিখতে হয়, এটাই। কোশ্চেন অ্যান্সারের মার্কিংটা যাদের মানে সিবিএসসি বোর্ডের খুব সুন্দর। তুই যদি পয়েন্ট ওয়াইজ মার্কিং, তুই যদি 1 2 3 করে যে কটা পয়েন্ট আছে শুধু কোশ্চেন কটা লিখে দিস না, ফুল মার্কস। তোকে কোনো বানিয়ে বুনিয়ে লেখার দরকার নেই। হ্যাঁ আমার ওটা টু ডি অ্যান্সার থাকে। হ্যাঁ, আমাদের একটা বন্ধু আরে আছে, মানে ঠিক আছে। ওদের কাছে একটা চোথা টাইপের থাকে হ্যাঁ তো, হ্যাঁ যেখানে হ্যাঁ, ওয়ার্ডগুলো শুধু একদম মেলাবে। একদম, ওরা শুধু পয়েন্টগুলো বাট মেলায়, এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা অত আছে, অ্যান্সার এই থোড়ি পয়েন্টটা আছে, করবে, এই পয়েন্টটা আছে, ডান, ফুল মার্কস। কিন্তু পয়েন্টের উপর না। ওই জন্য আরে ভেতরে সত্যি বলতে, গ্রামাটিক্যাল ভুল হলেও বেঁচে যাওয়া যায়। আমার তো ওখানে প্রপার স্কোর লাগে না, এরকম ওরকম তো নয় যে কোয়ালিফাইং স্কোর 75% তো সেভেন্টি ফাইভ না না পার্সেন্ট না, আনলাম। প্রপার স্কোরই দেবে। ওই জন্য তো বলছি, তুই টপারদের মানে রাইটিংটা দেখলে বুঝতে পারবি।
তুই যদি ধর, আমি তোকে একটা কথা বলি, ধর আমি তোকে বললাম যে SN1 রিয়াকশন তোকে ডেসক্রাইব করতে বলছে, SN1 রিয়াকশন, ঠিক আছে? তুই অনেকে একদম কবিতার মতো বড় বড় করবে, SN1 রিয়াকশন ইজ কল্ড সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিয়াকশন। In this reaction, a group is get substituted by then another group by a nucleophile. এইভাবে লিখবে অনেক, ঠিক আছে? কোনো দরকার নেই। আমি কিভাবে লিখবো? এর নাম্বার 1 পয়েন্ট, SN1 কে কি বলে? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। নাম্বার 2, here in the reaction the intermediate carbocation is produced. Number 3, RDA step is the formation of carbocation, formation of the intermediate. Number 4, the rate of the reaction is directly proportional to the stability of the carbocation. Number 5, rate of reaction is also depend on the stability of the leaving group also. যত ভালো হবে stability of leaving group তত ভালো বেরিয়ে যাবে। আর 6 point solvent, polar protic solvents are used during this process, ঠিক আছে? polar protic solvent are used during this process, আচ্ছা, which helps in মার্কস এর সাথে carbolysis. পয়েন্ট অ্যানালাইসিস কত? ফর এক্সাম্পল 3 মার্কস এর জন্য হ্যাঁ, কটা দেখ পয়েন্ট? এটা আমাদের সময় যা ছিল এখন একটু বদলে গেছে। আমাদের সময় বলা হতো যদি 6 মার্কস থাকে, এখন তো 6 মার্কসের কোশ্চেন দেয় না, আমাদের সময় আসতো 6 মার্কসের জন্য 12টা পয়েন্ট লিখতে হয়, যা মার্কস আছে তার ডবল। এখন সেরকম নেই, এখন 6 মার্কসের জন্য মোটামুটি 7 থেকে 8টা পয়েন্ট লিখলে এনাফ। বোঝা যাচ্ছে? তো 3 এর জন্য 5টা? 3 এর জন্য 5টা, 6টা, আচ্ছা, ঠিক ওরকম আছে। একটা হিসাব, ঠিক আছে? কিন্তু এই সবে তো আবার সবকিছু কভার না করলে কেটে নেবে মার্কস যখন, কিছু। হ্যাঁ অবভিয়াসলি, তুই যদি ধর তোর মাথায় তুই জানিস যে এসের মানে আরও কিছু এক্সট্রা পয়েন্ট অ্যাড করা যেতে পারে, ঠিক আছে? এসের মানে হ্যাঁ, আরও কিছু এক্সট্রা পয়েন্ট তুই অবভিয়াসলি অ্যাড কর, ওখানে তোকে কেউ বারণ করেনি, ওখানে কেউ তোকে বারণ করে, ওটা বুঝতে আরও ভালো। পেরেছি। কিন্তু ধর তোর হাতে সময় নেই, লাস্ট মুহূর্তে লিখছিস, পয়েন্ট ওয়াইজ লিখে দে, 1 2 3 4, জট ডাউন পয়েন্ট পর লিখবে, মেন পয়েন্ট লিখবে, হ্যাঁ, বুঝতে পেরেছি। সব নাম্বার দিতে বাধ্য, ঠিক আছে? দেখা যাক কি পেপার দেখ, বোর্ডস এর পেপারের উপরও ডিপেন্ড করছে। তুই প্রিভিয়াস ইয়ার কিন্তু সলভ করতে থাক বোর্ডসের, আমি এখনই বলছি, সব সাবজেক্টের, ফিজিক্স ম্যাথস কেমিস্ট্রি সবার, এখন দিয়ে শুরু না করলে পারবি না, সবাইকে বলছি এখন দিয়ে ডিরেক্টলি শুরু করো। সবই পুরোটা সলভ করছি না, কেন কি পুরো সিলেবাস তো শেষ হয়নি আমার। চ্যাপ্টার ওয়াইজ কর, যে চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেছে সেগুলো সলভ কর। চ্যাপ্টার ওয়াইজই করতে হবে। চ্যাপ্টার ওয়াইজের জন্যই তো আমি বইটা কিনতে বললাম, অসলের বইটা চ্যাপ্টার ওয়াইজ, যে কত চ্যাপ্টারগুলো কস্টিং হয়ে থাকে জানো? দাম হ্যাঁ হ্যাঁ, দাম ধরেন 350 টাকার মতো করে পড়বে একটা বই। ওই আরিয়ান্তের মতো? হ্যাঁ ওরকম 350 ঠিক 400 আছে। টাকা, ঠিক আছে? তোর বেশি পড়বে না, 350 থেকে 400 টাকা, এরকম। এই তো অর্ডার করেছি, অনলাইনে অর্ডার করলেও এখন বাড়িতে চলে আসবে, হয়ে গেল। অনলাইনেই মারবো, বাইরে আবার কোথায় হ্যাঁ যাবো? ব্যাস, আবার অনলাইনে করে দিই, ফ্লিপকার্ট অ্যামাজনের মতো। আচ্ছা যাই শোন, এতটা পড়লাম, যা যেটাই বলার, অ্যালডল থেকে আমরা পরের দিন পড়বো, অ্যালডলটা একটু বোঝানোর আছে, ঠিক আছে? অ্যালডল থেকে পরের দিন পড়বো মোটামুটি, আর আমাদের 11 পাতার মতো বাকি আছে, তাই তো? আর একদিন হয়ে যাবে। একদিন হলে মোটামুটি নাম দেওয়া যাবে। আচ্ছা, তুমি সিলেবাস এস্টিমেশন কখন অবধি দিচ্ছ জানো? হ্যাঁ ওটাই সেম আমার প্রশ্ন, মোটামুটি কতদিন সিলেবাস ও, শেষ হবে? কমপ্লিশন টাইম। কমপ্লিশন ধরে নে তুই, আর কি বাকি আছে এটার পর? বাকি রইলো আমার আর কোঅর্ডিনেশন। অথবা ওটা তোমার উপরে ডিপেন্ড করছে না, আমরাই যখন না আসি। হ্যাঁ ওটা ব্যাপার আছে। ডিএনএ ব্লক, কোঅর্ডিনেশন বাকি আছে, আর ডিএনএ ব্লক আছে, আর কি আছে? আর অ্যামাইন বা অ্যামিন 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 বাকি আছে, তাই তো? অ্যামিন বাকি আছে, আর কাইনেটিক্সের একটু লাস্ট পার্ট বাকি আছে, ওটা এক্সট্রা দিতে পারবো। আচ্ছা আমরা নিজে থেকে শুরু করবো, ডিএনএফটা তো করেছিলাম ওই পরীক্ষার জন্য ওটা করতে হয়েছিল, ডিএনএ ব্লকটা আমি কোঅর্ডিনেশন শুরু শুরু করবো? করতে পারি। কোনটা? কোঅর্ডিনেশনকে আমি শুরু করবো? তোর
যদি মনে হয় শুরু করবি কোঅর্ডিনেশন, আমার দেখ ফুল চ্যাপ্টারই আমি তোদেরকে বারণ করি না আগে দিয়ে পড়তে, পড়া থাকলে পড়ে থাক, যদি পড়তে পারিস কোথাও হ্যাঁ পড়, সামান্তক্ষ পড়েও রাখে কিছুটা। আমি কোঅর্ডিনেশন এন্ড ডিএনএ ব্লক পড়া হয়ে গেছে, নাকি এক্সামে ছিল এগুলো, ঠিক আছে। হ্যাঁ আমার অ্যামিনটা বাকি। তুই মোটামুটি ধরে রাখ ঠিক আছে, আমি কোঅর্ডিনেশন নভেম্বর এন্ড বা ডিসেম্বর মিডলের মধ্যে শেষ করে দেব। প্রতিবারই তাই করি, ঠিক আছে। নভেম্বর এন্ড বা ডিসেম্বরের মিডলের নভেম্বরে করতে হবে, কারণ ডিসেম্বরে আমাদের একটা জিনিস স্যার, যাই করো ওই 25 তারিখের আগে করো ডিসেম্বরের শেষ। 25 তারিখের আগেই তো হবে। হ্যাঁ তোদের কেন কি তারপরে এমনি প্রি বোর্ডস কবে রে? রিভোর্স প্রথম থেকে, নভেম্বরের এন্ড থেকে বা ডিসেম্বরের প্রথম থেকে। 1 ডিসেম্বর, তোমার নভেম্বরই শেষ করতে হবে। নভেম্বরে আমি চেষ্টা করছি নামিয়ে দেওয়ার। ডিএনএ ব্লকটা হয়তো হবে না, কোঅর্ডিনেশন অ্যামিন তো নামিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ ওটাই এটা করতাম। অ্যামিন করে দাও আগে, অ্যামিন আর কোঅর্ডিনেশন, ডিএনএ ব্লক তো মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ ফ্রাইডে মর্নিং। হ্যাঁ একটা এক্সট্রা ক্লাস দিয়ে দিয়ে এবার শুরু করে দাও। টাইম হবে নাকি দেখ বল। আমার হবে, আমার হয়ে যাবে, আমারও হয়ে যাবে। সায়ন্তিকটা জিজ্ঞেস করতে হবে, আর শহীদাবাদ দিয়ে যাবে বলছে। দেখ আমি করি বলে রেকর্ডেড তো এখন দিয়ে দিই, সে তো আর প্রবলেম নেই খুব একটা, ঠিক আছে। দেখছি এবার তাহলে ফ্রাইডে তাহলে মর্নিং একটা ক্লাস তাহলে করি দেবো। দিও না, রেকর্ডে জিজ্ঞেস করতে পারি না তোমাকে লাইভে। না না আমি সেটা বুঝেছি, আমি কি বলছি, যারা ধর ক্লাস করতে পেলো না হুম তাদের জন্য বলছি, ধর কোনোভাবে মিস হয়ে গেল,